ওকে, চলো তাহলে শুরু করা যাক আজকের চ্যাপ্টার পর্যায় সারণী বা ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস। ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছো লক্ষ্যভেদ। আমরা আজকে এখন শুরু করব পর্যায় সারণী। পর্যায় সারণী বা মৌলসমূহের শ্রেণী বিভাগ। এর আগে পর্যন্ত আমরা প্রাথমিক ধারণা পড়ে ফেলেছি এবং সঙ্গে আমরা পড়ে ফেলেছি অ্যাটমিক স্ট্রাকচার। ঠিক আছে, এবারে প্রথম থেকে কি কি আমরা ব্যাপারটা বুঝেছি সেটা আমরা তোমাকে বলে নিই। প্রাথমিক ধারণা আমরা মোল রিলেটেড বিভিন্ন ক্যালকুলেশনস দেখেছি বেসিক্যালি, অর্থাৎ বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশন যখন হচ্ছে সেই কেমিক্যাল রিঅ্যাকশন হওয়ার সময় কি কি সূত্র তৈরি হচ্ছে বা কি কি গাণিতিক নিয়ম তৈরি হচ্ছে, মানে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস যাকে বলে, যে কেমিক্যাল রিঅ্যাকশন তো করছি, কতটা জিনিসের সঙ্গে কতটা জিনিস মেশালে কতটা জিনিস তৈরি হবে, এই পুরো হিসেবটা আমরা করেছি, যাকে বলে ওরা ছিল প্রথম চ্যাপ্টারটা পুরোপুরি হিসেবের চ্যাপ্টার। ঠিক আছে, মূল কনসেপ্ট হচ্ছে মোলের উপর বেস করে পুরো হিসেব, যে কতটা করে কি রিঅ্যাক্ট করছে, তাতে কতটা কি কি তৈরি হচ্ছে না হচ্ছে, টোটাল হিসেব। সেকেন্ড চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচারে আমরা অ্যাটমের মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে এবং প্রোটন নিউট্রন তো সেন্টারে নিউক্লিয়াসে আছে, তার চারপাশে ইলেকট্রন গুলো কেমন ভাবে সজ্জিত আছে সেইটাতে মেনলি ফোকাস করেছি। আমরা কিন্তু নিউক্লিয়াসে ফোকাস করিনি। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে, নিউট্রন আছে, তারা কেমন ভাবে আছে সেটাতে আমাদের ফোকাস ছিল না অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে। অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে টোটাল ফোকাস ছিল যে নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রন গুলো ঘুরছে, ওই ইলেকট্রন গুলোর অ্যারেঞ্জমেন্ট কেমন। ইলেকট্রন তো আছে বুঝলাম, কেমন ভাবে ইলেকট্রন গুলো আছে। তো গোল গোল ভাবে ঘুরছে, বিভিন্ন অরবিটে ঘুরছে, পরে জানলাম সেটা একটা ওয়েভের মতন হয়ে যাচ্ছে। তো তার কনফিগারেশন কেমন, কোন শেলে কতগুলো করে ইলেকট্রন থাকছে, টোটাল ব্যাপারটা কোয়ান্টাম নাম্বার অব্দি হলো এবং কনফিগারেশন দাঁড়ালো, এই পুরো ব্যাপারটা আমরা দেখলাম হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারে। আজকে এই চ্যাপ্টারটা যেটা এখন শুরু করতে চলেছি, যেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী, এই চ্যাপ্টারটার মেন পারপাসটা কি, কিভাবে এটা কোন চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড, এটা হচ্ছে পুরোপুরি অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড, অর্থাৎ পর্যায় সারণী তৈরি হয়েছে পুরোপুরি অ্যাটমিক স্ট্রাকচারের উপর ভিত্তি করে। ঠিক আছে, এবারে এই পর্যায় সারণী বা ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস বা মৌলসমূহের শ্রেণী বিভাগ চ্যাপ্টার যেটাই যাই বলো না কেন, এই পর্যায় সারণী জিনিসটা কি এবং কেন সেটা প্রথমে একটু এক লাইন বলে নিই, তারপরে আমরা এর অ্যাকচুয়াল ডিটেলসে মানে কেমিস্ট্রিতে ঢুকছি। ঠিক আছে, তো মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে, একটা হিউম্যান টেন্ডেন্সি হচ্ছে জিনিসপত্রকে গুছিয়ে রাখা। তোমরা একটা নিজেদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে এক্সপেরিয়েন্স করে আমাকে বলো। সেটা হচ্ছে ধরো তোমার বিভিন্ন বই পড়ছো, বিভিন্ন বই, তার কোশ্চেন ব্যাংক, তার খাতা, এগুলো তোমার বাড়িতে নিশ্চয়ই আছে। তো তুমি কেমন ভাবে তোমার বুক শেলফটাকে মেনটেন করেছো? তুমি নিশ্চয়ই কেমিস্ট্রি রিলেটেড বই ধরো একটা বা দুটো বই আছে, ফিজিক্সের একটা বা দুটো বই আছে, বায়োলজি বা ম্যাথসের কিছু বই আছে, নিশ্চয়ই আলাদা আলাদা ভাবে রেখেছো। নিশ্চয়ই বইয়ের সঙ্গে খাতাকে একসাথে মিক্স করে রাখনি, বইয়ের জন্য আলাদা জায়গায় রেখেছো, খাতার জন্য আলাদা জায়গায় রেখেছো। নিশ্চয়ই স্কুলের খাতা এবং টিউশনের খাতার জন্য নিশ্চয়ই আলাদা আলাদা জায়গায় রেখেছো। নিশ্চয়ই রেফারেন্স বই আর টেক্সট বই হয়তো আলাদাভাবে রেখেছো, যেটা আমার টেক্সট বই মেন, এগুলো আমার টেক্সট বই, এগুলো আমার রেফারেন্স বই, কোনো না কোনো ভাবে জিনিসগুলোকে আলাদা করে ক্যাটাগরাইজ করে রেখেছো। এটা হলো তোমার বুক শেলফ। চলে আসি এটা কিচেন। কিচেনে নিশ্চয়ই মশলাপাতির যে র্যাকটা আছে, সেই মশলাপাতি রান্না করার যে মশলাপাতির র্যাক, সেই মশলাপাতির র্যাকে নিশ্চয়ই চিনি, চা পাতা এসব রাখা নেই। তো চা, চিনি, গুঁড়ো দুধ যেগুলো আমুল দুধ, গুঁড়ো দুধ যেগুলো মিল্ক পাউডার, এইগুলো একটা নির্দিষ্ট জায়গায় রাখা আছে। আবার নুন হলুদ দেখবে একটা নির্দিষ্ট জায়গায় রাখা আছে। আবার মশলাপাতি গুলো হয়তো একটা নির্দিষ্ট জায়গায় রাখা আছে। ইভেন থালা আর বাটিও একসাথে রাখা নেই, থালার জায়গায় থালা রাখা আছে, বাটির জায়গায় বাটি রাখা আছে। ইভেন কাঁটা চামচ এবং নর্মাল চামচ, তাদেরও দেখবে প্লেসেস আলাদা। যে কোনো কিছুতে জিনিস এবং তার উপযোগিতা অনুযায়ী, প্রত্যেক জিনিসের একই রকম পারপাস নয়, বইয়ের যা উদ্দেশ্য খাতার তাই উদ্দেশ্য নয়। তো জিনিস এবং তাদের উপযোগিতা, তার বেনিফিটটা কি, সেইটা অনুযায়ী আমরা ক্যাটাগরাইজ করে সেপারেটলি রেখে থাকি, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। যখন অনেক মৌল আবিষ্কার হয়ে গেল, বিভিন্ন সায়েন্টিস্টরা প্রচুর মৌল বা এলিমেন্ট ডিসকভার করছেন, প্রায় 63 এলিমেন্ট ডিসকভার হয়ে গেছে। প্রত্যেক এলিমেন্টের নিশ্চয়ই প্রপার্টি বা ধর্ম একই রকম নয়। কোন কোন মৌলের প্রপার্টি বা ধর্ম হয়তো সেম, অন্য কোন মৌলের প্রপার্টি বা ধর্ম হয়তো আবার একটু ডিফারেন্ট টাইপের। তাহলে যদি এলিমেন্ট গুলোকে আমরা বই বা খাতার মতন করে ভাবি, মৌলগুলোকে,
তাহলে নিশ্চয়ই যাদের একই রকম প্রপার্টি তাদেরকে এক জায়গায় রাখার চেষ্টা করব। যারা অ্যালকালি বা ক্ষার ধর্ম তাদেরকে এক জায়গায় রাখার চেষ্টা করব। যারা অ্যাসিডিক বা আম্লিক ধর্ম তাদেরকে আর এক জায়গায় রাখার চেষ্টা করব। যারা ধাতু তাদেরকে এক জায়গায় রাখার চেষ্টা করবো, যারা অধাতু তাদেরকে অন্য জায়গায় রাখবো। তার মানে মৌলগুলোর বিভিন্ন প্রপার্টি, বিভিন্ন রকম ধর্ম অনুযায়ী তাদেরকে আমরা আলাদা আলাদা ভাবে লিস্ট করে গুছিয়ে রাখবো একটা টেবিলের মধ্যে, যাতে ওই টেবিলটা থেকে যখন যে মৌলের ধর্ম আমাকে স্টাডি করতে হবে সেটা সুবিধাজনকভাবে স্টাডি করতে পারি। আচ্ছা, এই মৌলের ধর্ম স্টাডি করতে হবে, আচ্ছা এই মৌলটা এই গ্রুপটার সঙ্গে আছে, তাহলে এই গ্রুপের যে কোনো একটা মৌলের যদি ধর্ম আমি বুঝতে পারি, তাহলে ওই নির্দিষ্ট মৌলটার ধর্ম আমি বুঝে যেতে পারবো। আচ্ছা, এই মৌলগুলোর সম্পর্কে স্টাডি করতে হবে, এই একটা অন্য একটা মৌলের ব্যাপারে স্টাডি করতে হবে, সেই মৌলগুলো তার যে সিমিলার মৌলগুলোর সঙ্গে একসাথে বসে আছে, ওই সিমিলার মৌলগুলোর যে কোনো একজনের ধর্ম আন্দাজ করতে পারলে বা জানা থাকলে বা বের করে নিতে পারলে ওই গ্রুপটার বাকি সবারই ধর্ম সম্পর্কে একটা আন্দাজ পেয়ে যাওয়া যাবে, একটা ধারণা পেয়ে যাওয়া যাবে। অর্থাৎ সিস্টেমেটিক ভাবে মৌলদের প্রপার্টি, এলিমেন্টের প্রপার্টি বা ধর্ম স্টাডি করতে সুবিধা হবে। সবারই ইন্ডিভিজুয়াল ধর্ম আমাকে স্টাডি না করলেও চলবে, আমার কোনো একজনের ধর্ম স্টাডি করতে পারলে ওই গ্রুপের অন্যান্যদের ধর্ম আমি আন্দাজ করে নিতে পারবো। এই উদ্দেশ্য নিয়ে যখন প্রায় 63টা মৌল আবিষ্কার হয়ে গেছে, তখন তাদেরকে একটা নির্দিষ্ট ধর্ম, নির্দিষ্ট পদ্ধতিতে, ধর্ম বলবো না, তাদের নির্দিষ্ট পদ্ধতিতে সাজিয়ে রাখার, সজ্জা দেওয়ার, সাজিয়ে রাখার জন্য যে টেবিলটা তৈরি করা হলো সেটা ছিল পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। এই হচ্ছে আমাদের পারপাস ছিল, সিস্টেমেটিক ভাবে স্টাডি করতে সুবিধা হয়। এবার সাজানোর জন্য বিভিন্ন নিয়ম নিয়ে আসা হচ্ছে, সেই নিয়মগুলো এখন আমরা স্টাডি করব, যে কেমন ভাবে সাজাবো। এই সাজানোর নিয়মের প্রথম নিয়মটা ছিল ডোবেরেইনের ত্রয়ী সূত্র বা ডোবেরেইনাস ল অফ ট্রায়াড। প্রথম সূত্র যে মৌলগুলোকে সাজানো হবে, সাজানোর উদ্দেশ্য কি, যে একই ধর্মের মৌলগুলোকে এক জায়গায় রাখা, যাতে একজনের ব্যাপারে জানতে পারলে ওর সাথে থাকা অন্যদের ব্যাপারেও জানতে পারি। একজনকে যদি জানতে পারি ক্ষারীয়, তাহলে ওর সাথে থাকা অন্যজনরাও যে ক্ষারীয় প্রকৃতির হবে বা অ্যালকালাইন হবে সেটাতে বুঝে যেতে পারি। এই উদ্দেশ্য নিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করা হলো, এবং সাজিয়ে রাখার জন্য যে নিয়মগুলো তৈরি করার চেষ্টা করলেন সায়েন্টিস্টরা, সেই নিয়মের প্রথম নিয়ম হচ্ছে ডোবেরেইনের ত্রয়ী সূত্র বা ডোবেরেইনার ল অফ ট্রায়াডস। সূত্রের নাম কি? ত্রয়ী সূত্র। সূত্রটার মেন বক্তব্য কি? একই ধর্মের তিনটে তিনটে করে মৌলের সেট বানানো হলো, যে সেটটা কেমন ভাবে বানানো হলো, অর্থাৎ এই তিনটে মৌল এদের ধর্ম একই রকম, এদের সেম ধর্ম বা সেম প্রপার্টি। একবার সত্যি সত্যি চেক করে নিস, সেম প্রপার্টি তো। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম তিনজনেই অ্যালকালি বা ক্ষারীয়, একই প্রপার্টি, একই রকম প্রপার্টি। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন তিনজনেই হ্যালোজেন, একই রকম প্রপার্টি। ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম তিনজনেই আবার ক্ষারীয়, একই রকম প্রপার্টি। তাহলে একই রকম প্রপার্টি কিন্তু এদের, সিমিলার টাইপের প্রপার্টি কিন্তু এদের। তাহলে সিমিলার প্রপার্টির মৌলগুলোকে কেমন করে সাজানো হচ্ছে? তিনটে তিনটে মৌলের গ্রুপ নিয়ে সাজানো হচ্ছে। তাহলে এই হচ্ছে তিনটে মৌলের গ্রুপ। কেমন ভাবে সাজানো হলো ভালো করে দেখবে। প্রথম মৌলটার যে পারমাণবিক ভর 7, প্রথম মৌলের পারমাণবিক ভর কত? 7, লিথিয়াম। এই তিনটে সেটটাকে দেখছি, প্রথম মৌলের পারমাণবিক ভর হচ্ছে 7। আচ্ছা, 3 নম্বর মৌলের পারমাণবিক ভর কত? 39। তো 7 প্লাস 39 করে তা যদি গড় করা হয়, তাহলেই পাওয়া যায় মাঝের মৌলের পারমাণবিক ভর, এটা কিনা 23। তার মানে কেমন করে সাজানো হলো? তিনটে তিনটে মৌলের একটা সেট তৈরি করা হলো, যে সেটের মৌলগুলোর ধর্ম একই রকম, যে সেটের মৌলগুলোর ধর্ম বা প্রপার্টি একই রকম, এলিমেন্ট গুলোর প্রপার্টি একই রকম। তো তাদেরকে কেমন ভাবে সাজানো হলো, যে প্রথম এলিমেন্ট আর থার্ড এলিমেন্টের পারমাণবিক ভর বা অ্যাটমিক মাসের অ্যাভারেজ গড়, সেটা মাঝের জনের পারমাণবিক ভর হবে। পরের গুলোতে একই রুল ফলো হলো, একবার চেক করে নেওয়া যাক। তো সেম ধর্মের আরো তিনটে মৌলকে সাজানো হলো এমন ভাবে, সেম প্রপার্টি, এদেরও সেম প্রপার্টি। তো সেম প্রপার্টি, সেম প্রপার্টি, সেম প্রপার্টি, সেম প্রপার্টির এই তিনটে এলিমেন্টকে এমন ভাবে সাজানো হলো
যাতে ফার্স্ট জোন এবং থার্ড জোনের অ্যাটমিক মাস বা পারমাণবিক ভরের গড় এভারেজ মাঝের জোনের পারমাণবিক ভরের সঙ্গে সমান হবে। একদম পুরোপুরি সমান হয়নি, প্রায় কাছাকাছি হয়েছে। লাস্টটাতে একই জিনিস দেখে নাও, প্রথম জোন এবং তৃতীয় জোনের পারমাণবিক ভর বা অ্যাটমিক মাসের যে অ্যাভারেজ সেটা কিন্তু মাঝের জোনের অ্যাটমিক মাসের অ্যাভারেজের সঙ্গে সমান হচ্ছে। তার মানে এই তিনটে মৌলকে নিলাম, এদের ধর্ম একই বলে এদেরকে সাজানোর চেষ্টা করলাম এরকম ভাবে যে এই তিনটেকেই কেন নিলাম, এদের খালি খালি ধর্ম এক বলে। আচ্ছা, এখানে জিনিস দেখি, এরাও ক্ষারীয়, এরাও অ্যালকালাইন, আবার এরাও অ্যালকালাইন, তাহলে এদের নিজেদের মধ্যে তো কোনো সেট বানায়নি। আমি তো লিথিয়াম সোডিয়াম ক্যালসিয়াম মিলে কোনো সেট বানাইনি। লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম অ্যালকালাইন বা ক্ষারীয়, আবার ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম অ্যালকালাইন বা ক্ষারীয়। কিন্তু আমি কি লিথিয়াম সোডিয়াম আর ক্যালসিয়াম নিয়ে সেট বানিয়েছি? বানাইনি। তাহলে সেটটা বানাচ্ছি কাদেরকে নিয়ে? একই ধর্ম হলেই কি চলবে? শুধু একই ধর্ম হলে চলবে না, এদের ধর্ম একই, এদের ধর্ম একই, এরাও ক্ষারীয় এরাও ক্ষারীয়, দুজনেই অ্যালকালাইন, কিন্তু শুধু একই ধর্ম হলে চলবে না, একই ধর্মদেরকে নিয়ে বানাবো, কিন্তু কাদের কাদের নেব? যাদের জন্য এই নিয়মটা ফলো হবে যে প্রথম জোন আর 3 নাম্বার জোনের অ্যাটমিক মাসের গড় মাঝের জোনের অ্যাটমিক মাসের গড় মাঝের জোনের অ্যাটমিক মাসের সঙ্গে সমান হবে। এরাও ক্ষারীয় এরাও ক্ষারীয়, কিন্তু লিথিয়াম সোডিয়ামের সঙ্গে আমি ক্যালসিয়ামকে নেব না, কারণ সেক্ষেত্রে ওই নিয়মটা ফলো হবে না। তো এমন ভাবে তিনজনকে নিলাম যাতে প্রথম জোন এবং 3 নাম্বার জোনের গড়, প্রথম জোন এবং 3 নাম্বার জোনের অ্যাটমিক মাসের গড় মাঝের জোনের সঙ্গে সমান হচ্ছে। এবার কয়েকটা এরকম সেটের জন্য এই নিয়মটা ঠিক দেখা গেল। নাম কি? ত্রয়ী সূত্র। ত্রয়ী কেন? তিনটে তিনটে করে সেট, ল অফ ট্রায়াড। কয়েকজনের জন্য নিয়মটা সমান ঠিকঠাক দেখা গেল, কয়েকজনের জন্য দেখা গেল নিয়মটার লিমিটেশন চলে এসেছে, মানে নিয়মটা আর প্রযোজ্য হচ্ছে না, এই সূত্রটা আর প্রযোজ্য হচ্ছে না। তো সেরকম একটা উদাহরণ আমরা দেখে নিই যেখানে কিনা এটার লিমিটেশন। তো চলো আমরা লিমিটেশনও দেখে নিই যেখানে এই সূত্রটা আর প্রযোজ্য হলো না। দেখো লিমিটেশন, আমরা নিলাম ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন। প্রথম কথা, এদের কি ধর্ম একই রকম? হ্যাঁ একই রকম, এরা হ্যালোজেন, সকলের ধর্ম একই রকম। এদেরকে নিয়ে তাহলে একটা সেট বানানোর চেষ্টা করছি। ফ্লুরিনের অ্যাটমিক মাস কত? ফ্লুরিনের অ্যাটমিক মাস হচ্ছে 19। ব্রোমিনের অ্যাটমিক মাস কত? ব্রোমিনের অ্যাটমিক মাস হচ্ছে 80। তাহলে ফ্লুরিন 19 ব্রোমিন 80, এদের গড় করলে কত আসা উচিত? দেখা যাক কত আসা উচিত। এদের গড় করলে আসা উচিত 80 প্লাস 19 ডিভাইডেড বাই 2, যেটা আসা উচিত 49.5। 80 প্লাস 19 ডিভাইডেড বাই 2, 49.5 এটা আসা উচিত। কিন্তু এখন ক্লোরিনের অ্যাটমিক মাস কি 49.5? মিলল না, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যেটা আসার কথা সেটা আসেনি, তাই এখানে ম্যাচটা হয়নি। তার মানে এই সেটটার জন্য ত্রয়ী সূত্র প্রযোজ্য হলো না এবং ত্রয়ী সূত্রকে আস্তে আস্তে ডিসকার্ড করে দেওয়া হলো। কারণ দেখতেই পাচ্ছি এই ক্ষেত্রে প্রথম জন আর 3 নম্বর জনের গড় কিন্তু মাঝের জনের অ্যাটমিক ওয়েট হচ্ছে না, অনেকটাই পার্থক্য। 49.5 আসছে গড় করলে, অথচ এদিকে 35.5 হচ্ছে ক্লোরিনের অ্যাটমিক ওয়েট, অনেকটাই পার্থক্য তৈরি হচ্ছে। সূত্রটা ডিসকার্ড হয়ে যাচ্ছে, নতুন সূত্রের আবার সন্ধান শুরু হচ্ছে। ত্রয়ী সূত্রের পরে যে নতুন সূত্রের সন্ধানটা শুরু হলো সেটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র বা ল অফ অক্টেভ। নিউল্যান্ডের অষ্টক সূত্র বা ল অফ অক্টেভ সূত্রটা কি বলছে? বলছে অ্যাটম গুলোকে তাদের অ্যাটমিক মাসে ছোট থেকে বড় সাজাচ্ছি, অ্যাটমিক মাসের ছোট থেকে বড়। তাহলে একবার অ্যাটমিক মাসগুলো একটু রিকল করে নি, তোমরা তো মুখস্থ করবে না, দেখি চেষ্টা করি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, সোডিয়াম। তখন অব্দি আচ্ছা হিলিয়ামকে লিখবো না, কারণ তখন অব্দি নোবেল গ্যাসগুলো আবিষ্কার হয়নি যখন সূত্রটা হচ্ছে, তাই হাইড্রোজেনটাও গ্যাস, ওটাকে ঠিক আছে হাইড্রোজেন। তারপরে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। নোবেল গ্যাসগুলোকে বাদ দিয়েছি কারণ নোবেল গ্যাসগুলো তখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তো যে অ্যাটমিক ওয়েটটা দেখি, হাইড্রোজেন হচ্ছে অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর 1, লিথিয়ামের পারমাণবিক ভর 7, বেরিলিয়ামের পারমাণবিক ভর 9, বোরনের 11, কার্বনের 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, ফ্লুরিন 19, সোডিয়াম 23, ম্যাগনেসিয়াম 24। তো পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েটের ছোট থেকে বড়তে সাজানো শুরু করলাম। এই দেখো সাজানো শুরু করেছি, হাইড্রোজেন, লিথিয়াম পাশাপাশি লিখছি,
ঠিক আছে, হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, B1, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। কেমন ভাবে লিখছি হচ্ছে অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডারে, অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর বাড়ছে সেইভাবেই লিখছি, সাজাচ্ছি। অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর বাড়ছে। দেখা গেল প্রত্যেক 8 নাম্বার এলিমেন্টে গিয়ে ফার্স্ট এলিমেন্টের প্রপার্টি সিমিলারিটি পাচ্ছে। কাউন্ট করে দেখা যাক। হাইড্রোজেনটা গ্যাস, এটাকে আপাতত বাদ দিচ্ছি, লিথিয়াম থেকে কাউন্ট করা শুরু করছি। ধরলাম এটা 1 নাম্বার মৌল। 1 2 3 4 5 6 7 8 8 নাম্বার এলিমেন্টটা দেখা গেল তার প্রপার্টি ফার্স্ট এলিমেন্টের সঙ্গে সিমিলার, মানে 8 এলিমেন্টের পরে গিয়ে প্রপার্টিটা যেন রিপিট হয়ে গেল। 8 এলিমেন্টে গিয়ে প্রপার্টি যেন রিপিট হয়ে গেল ফার্স্টের মতন। তাহলে যদি প্রপার্টি রিপিট হয় তাকে কি আর পাশে লিখবো, তাকে তলায় তলায় এনে সাজানো শুরু করব? অবশ্যই সোডিয়ামকে আর পাশে লিখবো না। লিথিয়ামের সঙ্গে প্রপার্টি মিল পাওয়া গেছে, লিথিয়ামের তলায় এনে সাজানো শুরু করব। তাহলে সোডিয়াম আর লিথিয়ামের মধ্যে কতজনের ডিসটেন্স পাওয়া গেল? 8 জনের ডিসটেন্স পাওয়া গেল। 8 নম্বরে গিয়ে প্রপার্টিটা একই হয়ে গেল এবং প্রপার্টি একই হয়ে যাওয়ার জন্য তাকে নিচে এনে লেখা শুরু করা হলো। একই রকম ভাবে যদি আমরা বেরিলিয়াম থেকে স্টার্ট করতাম তাহলে কাউন্ট করে দেখো 8 নাম্বার জন্য ম্যাগনেসিয়াম এসে পৌঁছতো। যদি আমরা বেরিলিয়াম থেকে স্টার্ট করতাম তাহলে কাউন্ট করে দেখো বেরিলিয়াম থেকে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ফ্লুরিন, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, সোডিয়াম, এই 8 নাম্বার জন্য তো ম্যাগনেসিয়াম, যার সঙ্গে বেরিলিয়ামের প্রপার্টির মিল পাওয়া যেত। তাই বেরিলিয়ামের সঙ্গে যদি ম্যাগনেসিয়ামের প্রপার্টির মিল পাওয়া যায় তাহলে আমরা কেন ওকে ওখানে লিখবো, পাশাপাশি কেন লিখবো? আমরা তলায় তলায় লেখা শুরু করে দেবো, কারণ আমরা একই প্রপার্টিদেরকে এক জায়গায় লিস্ট করতে চাইছি, তাদের ধর্মগুলো, তাদের প্রপার্টিগুলো স্টাডি করতে সুবিধা হবে বলে। তাদের একই প্রপার্টি কাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেক 8 নাম্বার মৌল গিয়ে প্রপার্টি রিপিট হয়ে যাচ্ছে। সা রে গা মা পা ধা নি সা, 8 নাম্বারে গিয়ে প্রথম সাটা রিপিট হয়। সা রে গা মা পা ধা নি সা, 8 নাম্বারে গিয়ে প্রথম সা আবার রিপিট হয়, তাই নাম দেওয়া হলো অষ্টক বা অক্টেভ। অ্যাজ ইফ ঠিক সারেগামার মিউজিক্যাল টোনের মতন, মিউজিক্যাল টিউনের মতন এখানেও এলিমেন্ট গুলোর প্রপার্টি এভরি 8 নাম্বারে গিয়ে রিপিট হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি আমি বোরন থেকে শুরু করি, আমি দেখবো অ্যালুমিনিয়ামে গিয়ে প্রপার্টি রিপিট হয়ে গেছে, বোরনের মতনই হয়ে গেছে। অ্যালুমিনিয়ামকে পাশে আর লিখবো না, তলায় লিখতে শুরু করব। আর তলায় লিখতে শুরু করা মানে একটা টেবিল ফরমেশন শুরু হয়ে গেল, চার্ট বা তালিকা বা লিস্ট ফরমেশন শুরু হয়ে গেল। নিউল্যান্ডের অষ্টক সূত্র। 8 নাম্বারে গিয়ে প্রপার্টি রিপিট হয়। কি কত নাম্বারে গিয়ে? লিথিয়াম থেকে শুরু করলে 8 নাম্বারে গিয়ে প্রপার্টি রিপিট হয়। বেরিলিয়াম থেকে শুরু করলে 8 নাম্বারে গিয়ে প্রপার্টি রিপিট হয়। বোরন থেকে শুরু করলে 8 নাম্বারে গিয়ে প্রপার্টি রিপিট হয়। নোবেল গ্যাস তখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। লিমিটেশন দেখা যাক, এরও একটা লিমিটেশন পাওয়া গেল। ভালোই সাজানো চলছিল, দেখা গেল ক্যালসিয়ামের পরে, ক্যালসিয়ামের এরকম করে তো সাজাচ্ছি, ম্যাগনেসিয়াম অবধি সাজিয়েছি, ম্যাগনেসিয়াম হচ্ছে 24। আচ্ছা, তারপরে এগুলো কি? ম্যাগনেসিয়ামের পরে আছে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম 27, অ্যালুমিনিয়ামের পরে আছে যে সিলিকন 28, ফসফরাস 31, সালফার 32, ক্লোরিন 35.5, তারপরে আছে পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40। ক্যালসিয়ামের পরের মৌলগুলোর জন্য এই সূত্রটা আর প্রযোজ্য হলো না। তাই ক্যালসিয়াম পরবর্তী মৌল, ক্যালসিয়াম অনওয়ার্ডস মৌল, পরবর্তী মৌলের জন্য সূত্রটি অ্যাপ্লিকেবল নয়। Law is not applicable for the elements which are beyond calcium. ক্যালসিয়ামের অ্যাটমিক ওয়েট 40। এই 40 অ্যাটমিক ওয়েট অবধি এরকম করে সাজানো গেল, যেখানে কিনা 8 নাম্বার বাদে গিয়ে ধর্ম বা প্রপার্টি রিপিট হয়েছে। 40 পরে গিয়ে এরকম করে সাজানো পসিবল হলো না, এবং এটাই হল লিমিটেশন হয়ে গেল যে অ্যাটমিক নাম্বার 40, অ্যাটমিক মাস 40, ক্যালসিয়ামের অ্যাটমিক মাস যেটা কিনা 40, তারপরে আর সাজানো পসিবল হচ্ছে না। তারপরে নিয়মটা মেনে সাজানো পসিবল হচ্ছে না যে 8 নাম্বারে গিয়ে ধর্ম রিপিট করবে। অর্থাৎ ক্যালসিয়াম থেকে স্টার্ট করলে 8 নাম্বারে যেখানে পৌঁছচ্ছি তার ধর্মের সঙ্গে ক্যালসিয়ামের ধর্মের মিল পাওয়া যাচ্ছে না। পটাশিয়াম থেকে শুরু করে 8 নাম্বারে যেখানে গিয়ে পৌঁছচ্ছি তার ধর্মের সঙ্গে পটাশিয়ামের ধর্মের মিল পাওয়া যাচ্ছে না। ক্যালসিয়ামের পরের জন্য এটা হচ্ছে না, ক্যালসিয়ামের আগে পর্যন্ত হচ্ছিল। নিউল্যান্ডের অষ্টক সূত্র। এখন মেন্ডেলিফের পর্যায় সারণীর মেন পর্যায় সূত্র। মেন্ডেলিফ খুবই বুদ্ধিমানের সঙ্গে কি করলেন?
উনি বললেন, সহজ ভাষায় বলতে গেলে নিউল্যান্ড কি বলেছে, ধর্ম তো রিপিট হবে, কিভাবে সাজাতে হবে তার জন্য, এই অ্যাটমিক মাস বা পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে বা ইনক্রিজিং অর্ডারে। অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর ছোট থেকে বড় হচ্ছে, এইভাবেই সাজাতে হবে। ঠিক আছে, সাজালাম। তাতে কত নম্বরে গিয়ে ধর্ম রিপিট হবে? 8 নম্বরে গিয়ে ধর্মটা বা প্রপার্টিটা রিপিট হবে, এটা নিউল্যান্ড বলছেন। মেন্ডেলিভ শুধু 8 কথাটা সরিয়ে দিলেন। উনি বললেন যে এইভাবেই সাজাতে হবে, অ্যাটমিক মাস বা পারমাণবিক ভরের ছোট থেকে বড় এইভাবেই সাজাতে হবে, তাতে ধর্ম রিপিটও হবে, কিন্তু কতজনের পরে গিয়ে ধর্ম রিপিট হবে ওটা নির্দিষ্ট নয়। নিউল্যান্ডের মতন ওটা 8 জনের পরে গিয়ে ধর্ম রিপিট হবে এরকমটা নয়। কতজনের পরে গিয়ে ধর্ম রিপিট হবে এটা নির্দিষ্ট নয়। হতে পারে 2 জনের পরে গিয়ে ধর্ম রিপিট হচ্ছে, হতে পারে 8 জনের পরে গিয়ে ধর্ম রিপিট হচ্ছে, হতে পারে 18 জনের পরে গিয়ে ধর্ম রিপিট হচ্ছে। এই 8 জনের পরেই হবে এটা নির্দিষ্ট নয়, যে কোনো জনের পরে ধর্ম রিপিট হতে পারে, কত জনের পরে হবে ওটা নির্দিষ্ট নয়, কিন্তু রিপিট হবে এটা শিওর। এই মেন্ডেলিভের পর্যায় সারণীর লটা দাঁড়াচ্ছে, বইতে দেখবে লেখা আছে যে মৌল যেগুলো এলিমেন্টগুলো ফিজিক্যাল প্রপার্টি মানে ভৌত ধর্ম, আর কেমিক্যাল প্রপার্টি মানে রাসায়নিক ধর্ম। এলিমেন্টগুলোর ফিজিক্যাল প্রপার্টি আর কেমিক্যাল প্রপার্টি পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, মানে আর পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক মাসেস, মানে অ্যাটমিক মাস বা পর্যায় কি বলে, অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর ছোট থেকে বড় এইভাবেই সাজাতে হবে। অ্যাটমিক মাস বা পারমাণবিক ভরকে ছোট থেকে বড়ই সাজাতে হবে। তাই অ্যাটমিক মাস বা পারমাণবিক ভরকে ছোট থেকে বড় সাজালে মৌলগুলোর বা এলিমেন্টগুলোর ধর্ম বা প্রপার্টি রিপিট হবে, পিরিয়ডিক ভাবে রিপিট হবে। পিরিয়ডিক মানে কি, একটা ডেফিনিট ডিস্টেন্সে, যেমন এভরি স্যাটারডেতে তোমাদের কেমিস্ট্রি ক্লাস রিপিট হয়, এটা একটা পিরিয়ডিক প্রপার্টি। কিছুদিন পরে পরে বা কিছু দূরত্ব পরে পরে যদি রিপিট হয় কোনো কিছু, তাকে বলে পিরিয়ডিক প্রপার্টি। যেরকম প্রত্যেক বছর গরম রিপিট হয়, গরমকাল আসে, বর্ষাকাল আসে, পিরিয়ডিক প্রপার্টি। দিনের পরে রাত আসে, পিরিয়ডিক প্রপার্টি। যেগুলো একটা নির্দিষ্ট সময় পরে আসবে, পিরিয়ডিক প্রপার্টি সেগুলো সবই। তো মেন্ডেলিভ বললেন ধর্মগুলো রিপিট হবে, পিরিয়ডিক প্রপার্টি হয়ে যাবে, কিন্তু কেমন করে সাজাতে হবে তার জন্য, ওই অ্যাটমিক মাসের ঊর্ধ্বক্রমে বা অ্যাটমিক মাস ছোট থেকে বড়। অ্যাটমিক মাসের ছোট থেকে বড় সাজালে ধর্ম বা প্রপার্টি রিপিট হবে, পুনরাবৃত্ত হবে পিরিয়ডিক ওয়েতে। কিন্তু 8 জনের পরেই হবে এরকম কোনো কথা নেই, যেটা নিউল্যান্ড বলছেন, যখন তখন হতে পারে। তার উপরে বেস করে মেন্ডেলিভের সময় এরকম একটা টেবিল তৈরি হয়েছে, যে টেবিলের অসংখ্য ড্রব্যাক আছে, সেটাতে যাচ্ছি আস্তে আস্তে। এরকম একটা টেবিল দেখতে পারে মেন্ডেলিভের সময়ের পর্যায় সারণী, যেখানে দেখতে পাচ্ছি এই রোমান লেটারে লেখা এই যে কলামগুলো, এই কলাম এদেরকে বলা হলো শ্রেণী বা গ্রুপ, আর এই যে রো গুলো, এই রো গুলোকে বলা হলো পর্যায় বা পিরিয়ড। তো মেন্ডেলিভের সময়তে 63 এলিমেন্টস ডিসকভার ছিল। মেন্ডেলিভের সময়তে 63 এলিমেন্টস ডিসকভার ছিল। তো এই 63 এলিমেন্টস কে সাজিয়েছিলেন এই নিয়মটা মেনে। অনেক ভুল ছিল তাতে যদিও, বাট মোটামুটি এটা সাজিয়ে রূপ দিয়েছিলেন। এবং সেই রূপ দিতে গিয়ে কিছু পাওয়া গেল, এরকম ভালো করে দেখবে, এই রো পাওয়া গেল, এগুলো রো, তাই তো, এগুলো রো, এরকম রো পাওয়া গেল কিছু। এই যে রো যেগুলো পাওয়া গেল, এই রো গুলোকে বলা হলো পর্যায়। এরকম কতগুলো রো পাওয়া গেছিল, 7টি পর্যায়, 7 পিরিয়ডস, 7টা পর্যায়। পর্যায় মানে হচ্ছে পিরিয়ড, যারা হচ্ছে কি, যারা হচ্ছে রো, হরাইজন্টাল রো বা অনুভূমিক রো। রো এর বাংলা আমি যদিও জানি না, হরাইজন্টাল রোজ বা অনুভূমিক রো, মানে যেগুলো এরকম ভাবে বিস্তৃত, এইভাবে যেগুলো রো পাওয়া গেল, কটা পাওয়া গেল, 7টা এরকম রো পাওয়া গেল, যাদেরকে বলা হলো পর্যায় বা পিরিয়ড। আচ্ছা, যারা এরকম ভাবে লম্বা ভাবে আছে, গ্রুপ, এদেরকে বলা হলো গ্রুপ বা শ্রেণী। কতগুলো পাওয়া গেল, দেখতেই পাচ্ছি 1 2 3 4 রোমান লেটারে লেখা আছে 8 অব্দি, তাহলে 8টি গ্রুপ বা শ্রেণী পাওয়া গেল। তাহলে এরা কারা, এটা হচ্ছে ভার্টিক্যাল, লম্বা ভাবে, উল্লম্ব, ভার্টিক্যাল, পারপেন্ডিকুলার, ভার্টিক্যাল কলাম, এদেরকে বলে কলাম, স্তম্ভ।
সো ভার্টিক্যাল যে কলাম গুলো পাওয়া গেল 8টা, তারা হচ্ছে শ্রেণী বা গ্রুপ, আর যে হরাইজন্টাল রো গুলো পাওয়া গেল তারা হচ্ছে পিরিয়ড, 7টা পর্যায় এবং শ্রেণী নিয়ে তৈরি হলো পুরো পর্যায় সারণী। আচ্ছা, প্রত্যেকটা যে শ্রেণী আছে এই শ্রেণীগুলোর আবার ভাগ করা হয়েছিল, যেমন এ আর বি উপশ্রেণী, প্রত্যেক শ্রেণীর মধ্যে আবার দুটো করে ভাগ ছিল। যাদেরকে সাবগ্রুপ বা উপশ্রেণী বলা হয়েছিল। প্রত্যেক শ্রেণীর মধ্যে আবার দুটো করে ভাগ ছিল, যাদেরকে সাবগ্রুপ বা উপশ্রেণী বলা হয়েছিল। মানে এই 1 শ্রেণীর দুটো ভাগ, একটা 1A একটা 1B, এই 2 গ্রুপের দুটো ভাগ, একটা 2A একটা 2B, এই 3 গ্রুপের দুটো ভাগ, 3A একটা 3B। যদিও বা এই 8 নাম্বার গ্রুপে এরকম কোনো দুটো ভাগ করা হয়নি, এটা একটা ত্রুটি ছিল। 8 নাম্বার গ্রুপে যাকে পেয়েছে, যারা বাকি আছে সবাইকে ঢুকিয়ে দিয়েছে। এখানে আরামসে এ বি সি এরকম করে গ্রুপিং করতে পারতেন, 3টে করে দেখতেই পাচ্ছি, কিন্তু উনি করেননি। যারা যারা বাকি ছিল সবাইকে 8 নম্বরে, মানে যা কিছু ময়লা আবর্জনা বাকি আছে সবকে ডাস্টবিনে ঢুকিয়ে দেওয়ার মতন করে 8 নম্বরে সবাইকে ঢুকিয়ে দিয়ে যারা বাকি আছে, যত এলিমেন্ট বাকি রয়ে গেছে সাজিয়ে উঠতে পারেননি, তাদেরকে সবাইকে 8 নম্বরে ঢুকিয়ে দিচ্ছে। ওদেরকে সাজাতে পারছি না ধরে নি, কিন্তু তার আগে অব্দি ভালো করে সাজাচ্ছিলেন রো এবং কলামে, এবং রো গুলোকে মানে কলাম গুলো যেগুলো কিনা গ্রুপ গুলোকে আবার সাব গ্রুপ এ আর বি, 1A 1B, 2A 2B, 3A 3B, 4A 4B, গ্রুপ এবং মানে গ্রুপ এবং তার মধ্যে আবার এ বি করে সাবগ্রুপ। সাবগ্রুপ মানে একটা যে কলাম, একটা কলামকে আবার দুটো ভাগে ভাগ করছে, একটা কলামের মধ্যে আবার দুটো ভাগে ভাগ করে সাজাচ্ছে। সাজানোর ভিত্তি কি? সাজানোর ভিত্তি হচ্ছে দুটো ভিত্তি। এক হচ্ছে অ্যাটমিক মাসের ছোট থেকে বড় এই অর্ডারে সাজিয়ে যাচ্ছেন, আর 2 নাম্বার হচ্ছে তলায় তলায় যারা আসছে তাদের রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম, ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিতে মিল আছে। এই দুটো শর্তকে মেনে উনি সাজাচ্ছেন। সাজানোর মূল উদ্দেশ্য কি? মিল যাদের মধ্যে আছে তাদেরকে এক জায়গায় লিস্ট করা, একটাই শ্রেণী বা একটাই গ্রুপে নিয়ে আসা, এক জায়গায় লিস্ট করে যাদের মধ্যে মিল আছে। এইভাবে সাজানোর জন্য কোন নিয়মটা ফলো করছেন? অ্যাটমিক মাসের ছোট থেকে বড় এই অর্ডারেই সাজাচ্ছেন। পারমাণবিক ভর ছোট থেকে বড় হচ্ছে এই অর্ডারে উনি সাজিয়ে চলেছেন, এবং সাজানোর জন্য সাজিয়ে কি ফলাফলে পৌঁছতে চাইছেন? যে যাদের ধর্ম এক তারা যেন একই শ্রেণীতে চলে আসে। তারা সাজাচ্ছেন কিন্তু পর্যায় বরাবর, কিন্তু রেজাল্ট চাইছেন শ্রেণী বরাবর, পুরো সুডুকু খেলার মতন। সুডুকু খেলেছে কিনা জানি না, যারা সুডুকু খেলে তারা ঠিক এরকম ভাবেই ক্যালকুলেশন করে, হিসাব করে, যে সাজানো হচ্ছে কিন্তু পর্যায় বরাবর, অ্যাটমিক মাসের ঊর্ধ্বক্রমে, পারমাণবিক ভরের ছোট থেকে বড়, পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম বা ছোট থেকে বড়তে সাজানো হচ্ছে বাড়ির থেকে ডান দিকে পর্যায় বরাবর। সাজানোর ফলে যে রেজাল্টটা চাওয়া হচ্ছে, রেজাল্ট আমরা এক্সপেক্ট করছি, সেটা হচ্ছে এরকম করে সাজালে বুঝি শ্রেণী বরাবর ধর্মগুলো একই রকম হয়ে যাবে। এরকম করে সাজালে পর্যায় বরাবর অ্যাটমিক মাসের ঊর্ধ্বক্রমে সাজালে বুঝি শ্রেণী বরাবর একই ধর্মের মৌলগুলো এক জায়গায় চলে আসবে। এই দুটো জিনিসকে মিল করেই সাজানোটা চলছে। আশা করছি মেন্ডেলিভের পর্যায় সারণী অবধি তোমার কাছে মাথায় ঢুকেছে। তবে এর অনেক ত্রুটি আছে, এই যে মোটামুটি দেখো, দেখানোর চেষ্টা করছি, দেখতেই পাচ্ছ। এই যে এই 1 গ্রুপ থেকে দেখো 8 নাম্বার গ্রুপ অবধি আছে, 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার গ্রুপ অবধি আছে, ঠিক আছে। এবারে পিরিয়ড দেখে নাও, 1 2 3 4 5 6 7, 7টা পিরিয়ড আছে। কিন্তু প্রত্যেক গ্রুপের মধ্যে আবার দেখো এই যে 1 এর মধ্যে আবার সাবগ্রুপ, এই এ সাবগ্রুপে কিছু মৌল আছে, বি সাবগ্রুপে আবার কিছু মৌলকে সাজানো আছে, ঠিক আছে। আবার 2 এর মধ্যে দেখতে পাচ্ছ কিছু সাবগ্রুপ, এ সাবগ্রুপ, বি সাবগ্রুপ। আচ্ছা, 8 নম্বরে তো তাহলে আরামসে এ বি সি 3টে সাবগ্রুপ বানাতে পারতেন, এরকম করে বানাননি। কেন বানাননি উনি তার কোনো ব্যাখ্যাও দেননি। যারাই বাকি আছে সবাইকেই 8 নম্বরে ঢুকিয়ে দিয়েছে। পরবর্তীকালে আবার 9 নম্বর গ্রুপও জুড়লেন, 9 নম্বর গ্রুপের নাম আবার 9 দিলেন না, দিলেন 0। 9 নম্বর গ্রুপের নাম আবার 9 না দিয়ে 0 দিলেন, দিয়ে বললেন এখানে যারা আছে তারা হচ্ছে নোবেল গ্যাস, তাদের যোগ্যতা 0, তাই এদের নামটা আবার যোগ্যতা অনুযায়ী করে 0 শ্রেণী বা 0 শ্রেণী করে দেওয়া হলো। বাকিদের অব্দি কোনো যোগ্যতার ব্যাপার ছিল না, কিন্তু এইখানে আবার কি করা হলো, বললো এদেরকে বললো 0 শ্রেণী, যেখানে কিনা নোবেল গ্যাস গুলো আছে, কারণ ওদের যোগ্যতা 0, তাই এদেরকে বলা হলো 0 শ্রেণী বা 0 গ্রুপ বা 0 গ্রুপ। যে 0 গ্রুপটা 9 নাম্বার গ্রুপ হিসেবে পরে অ্যাড হলো, 8টা গ্রুপ তো ছিলই, 9 নাম্বার গ্রুপ হিসেবে এটা অ্যাড হলো, এবং এই 9 নাম্বার গ্রুপে যেটা 0 গ্রুপ বা 0 গ্রুপ, সেখানে নোবেল গ্যাসগুলোকে রাখা হলো। বলা হলো এদের যোগ্যতা বা ভ্যালেন্সি 0, যোগ্যতা বা ভ্যালেন্সি 0, তাই এদের নাম দেওয়া, এই গ্রুপটার নাম দেওয়া হলো 0 গ্রুপ, যেখানে নোবেল গ্যাসগুলোতে রাখা আছে। এই হচ্ছে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলের একটা স্কিমেটিক ডায়াগ্রাম।
চলে আসি এখানে কি কি প্রবলেম ছিল। প্রথমে চলে আসি কি কি ইম্পর্টেন্স ছিল। কিছুতে ইম্পর্টেন্স নিশ্চয়ই ছিল, কিছু নিশ্চয়ই ভালো কাজ হয়েছিল, এখানে আইডিয়া পাওয়া গেছিল। কি নিশ্চয়ই বুঝতে পারছো, একটা অর্গানাইজ ভাবে স্টাডি করা হলো, মানে অর্গানাইজ মানে হচ্ছে সিস্টেমেটিক স্টাডি। সিস্টেমেটিক স্টাডি কেমন ভাবে স্টাডি দেখো ভালো করে। যদি তুমি সামহাও লিথিয়ামের ব্যাপারে জানতে পারো, তাহলে তুমি পরীক্ষা নিরীক্ষা না করেই পটাশিয়ামের ব্যাপারে মন্তব্য করতে পারবে। যদি তুমি সামহাও ক্লোরিনের ব্যাপারে জানতে পারো, ক্লোরিনের ধর্মগুলো কিছু পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারো, তাহলে আর কোনো পরীক্ষা নিরীক্ষা না করেই তুমি ব্রোমিনের ব্যাপারে হয়তো জানতে পেরে যাবে। এটাই হচ্ছে এর উদ্দেশ্য ছিল, একইভাবে যাতে একই ধর্মের মৌলগুলো যাতে একই জায়গায় থাকে। যদি তুমি কোনোভাবে কপারের ধর্ম সম্পর্কে জানতে পারো, তাহলে সিলভার আর গোল্ডের ধর্ম সম্পর্কে আন্দাজ পেয়ে যাবে। পরীক্ষা নিরীক্ষা না করে আন্দাজ পেয়ে যাবে, পরীক্ষা নিরীক্ষা করে সেটাকে প্রমাণ করে নিতে পারো। কিন্তু একেবারেই আন্দাজ ছাড়া কিছু চলবে না। যদি তুমি দেখতে পাও যে কপার হচ্ছে এমন একটা ধাতু যে কিনা তড়িৎ পরিবহনে সক্ষম, তাহলে তুমি আন্দাজ লাগিয়ে নিতে পারবে সিলভার আর গোল্ডকে দিয়ে তড়িৎ পরিবহন করা সক্ষম। যদি তুমি বুঝতে পারো কপার হচ্ছে এমন একটা ধাতু যে ধাতু দিয়ে মুদ্রা বা কয়েন তৈরি করা সম্ভব, কপারের কয়েন আগেকার দিনে চলতো রাজাদের আমলে, তাহলে তুমি নিশ্চিত হতে পারো যে এই সিলভার আর গোল্ড সেরকমই ধাতু হবে যাদেরকে কয়েনে কনভার্ট করা যেতে পারে। একজনের ধর্ম জানা থাকলে অন্যজনের ধর্ম আন্দাজ করে নেওয়া যাচ্ছে, এবং সেই অনুযায়ী নাহলে প্রত্যেকের যদি ভাবো আলাদা করে ধর্ম স্টাডি করতে হতো, কত সেটা টাইম টেকিং হতো এবং কত হেক্টিক হতো। কিন্তু একই ধর্মের লোকেদের যদি একসাথে আমরা বুঝে নিতে পারি, কত ইজি হয়ে যায়। তাহলে এক নাম্বার পারপাস যেটা ছিল, সিস্টেমেটিক ভাবে এলিমেন্টের ধর্ম স্টাডি করতে পারা সম্ভব হলো, কারণ একটা ডিসিপ্লিন ভাবে ক্লাসিফিকেশনটা করা হলো। নেক্সট ইম্পর্টেন্ট কি, বেশ কিছু এলিমেন্ট তখনও ডিসকভার্ড হয়নি, যেমন তোমাকে ছবিতে দেখাচ্ছে, এই দেখো এই দেখো এই ফাঁকা জায়গা, মানে এই এলিমেন্ট গুলো এখনো পর্যন্ত ডিসকভার্ড হয়নি। মেন্ডেলিভ যখন পর্যায় সারণী বানাচ্ছেন, তখন এই সব ফাঁকা জায়গাতে কোন এলিমেন্টকে বসানো হবে এলিমেন্টটাই ডিসকভার হয়নি। কিন্তু মেন্ডেলিভ আগে থাকতেই প্রেডিক্ট করে গেলেন যে ওই এলিমেন্ট যেদিন ডিসকভার হবে তার প্রপার্টি নিয়ে আজকেই বলে দিচ্ছি, যেদিন ডিসকভার হবে সেদিন সবাই যেন মেনে নিতে পারে। দেখা গেল সত্যি সত্যি মিলে গেল, মানে বাচ্চা জন্মায়নি তার সব ধর্ম সব বলে দেওয়া সম্ভব হলো। একদম এরকম, এলিমেন্টটাই ডিসকভার হয়নি, অথচ তার ডিসকভার হলে তার কি ধর্ম হবে সেটা অব্দি আগে থাকতে মেন্ডেলিভ বলে দিতে পারলে। কয়েকটা মৌলবাদী উদাহরণ দিচ্ছি, যেমন অ্যালুমিনিয়ামের নিচে একটা জায়গা ফাঁকা ছিল, অ্যালুমিনিয়ামের নিচের জায়গাটা ফাঁকা ছিল। মেন্ডেলিভ বলেন আজকে ওই মৌলটা ডিসকভার হয়নি, কিন্তু ওর সমস্ত প্রপার্টি অ্যালুমিনিয়ামের মতন হবে বলে একটা ফিউচার প্রেডিকশন করে দিলেন, জ্যোতিষী হয়ে গেলেন আর কি, ম্যাজিক যাকে বলে, জ্যোতিষীর মতন কাজ করলেন, যে বাচ্চা জন্মায়নি তার ব্যাপারে উনি ধর্ম বলে দিচ্ছেন। তো বললেন অ্যালুমিনিয়ামের নিচে একটা জায়গা ফাঁকা আছে যেখানে এখনো এলিমেন্টটা ডিসকভার্ড হয়নি, কিন্তু যেদিন ডিসকভার্ড হবে তার প্রপার্টি কার মতন হবে, অ্যালুমিনিয়ামের মতন। ওই আনডিসকভার্ড এলিমেন্টটার নাম দিলেন উনি একা অ্যালুমিনিয়াম। পরবর্তীকালে দেখা গেল গ্যালিয়াম বলে একটা মৌল আবিষ্কার হয়েছে, যে এলিমেন্টটার প্রপার্টি, যে গ্যালিয়ামের প্রপার্টি পুরোপুরি ভাবে একা অ্যালুমিনিয়ামের যে প্রপার্টি বলে যাওয়া যায় তার সঙ্গে মিলে গেছে। সেম ভাবে বোরনের নিচে একটা জায়গা ফাঁকা ছিল, সেই জায়গাতে যে এলিমেন্টটা ডিসকভার হওয়ার কথা তার ব্যাপারে মৌলিক আগে থাকতেই বলে দিলেন, এবং তার নাম দিয়ে একা বোরন, এবং ওই একা বোরনের ধর্ম পরবর্তীকালে স্ক্যান্ডিয়াম বলে একটা এলিমেন্ট ডিসকভার হলো, তার সঙ্গে পুরোপুরি মিলে গেল। একই রকম ভাবে একা সিলিকন, সিলিকনের নিচের জায়গা ফাঁকা ছিল, যে ফাঁকা জায়গায় কোন এলিমেন্টটা বসবে ডিসকভার ছিল না, তো মেন্ডেলিভ সিলিকনের নিচে ওই ফাঁকা জায়গাতে যে এলিমেন্ট ডিসকভার হবে তার সমস্ত প্রপার্টি বলে দিবেন, এবং বলবেন ওই এলিমেন্টটার নাম দেবেন একা সিলিকন। পরবর্তীকালে দেখা গেল জার্মেনিয়াম বলে একটা এলিমেন্ট ডিসকভার হয়েছে, যার প্রপার্টি একা সিলিকনের বলে যাওয়া প্রপার্টির মতন পুরোপুরি মিল। তো যে এলিমেন্টগুলো ডিসকভার হয়নি তাদের ব্যাপারেও প্রেডিকশন মেন্ডেলিভ করতে পেরেছিলেন, একটাই কারণে, কারণ সিস্টেমেটিক ভাবে সবাইকে সাজিয়েছিলেন। কিছু কিছু এলিমেন্টের অ্যাটমিক ওয়েটের প্রবলেম ছিল, সেগুলোকে রেকটিফাই করলেন মেন্ডেলিভ।
সেগুলোকেও রেকটিফাই করলেন মেন্ডলিভ। কেমন ভাবে? যেমন বেরিলিয়ামের অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর, বেরিলিয়ামের অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর বিভিন্ন ক্যালকুলেশন থেকে পাওয়া গেছিল 13.5। 13.5 মানে কোথায় বসাতে লাগে? কার্বনের 12, নাইট্রোজেনের 14, এদের মাঝখানে বসানোর কথা। 13.5 এখানেই বসানোর কথা। কার্বন নাইট্রোজেন দুজনেই অধাতু, নন মেটাল, তাদের মাঝখানে একটা মেটালকে বসাবো, তো পুরো ধর্মই তো চৌপাট হয়ে গেল। ধর্মের একটা মিল রেখে তো কিন্তু বসাচ্ছি সবাইকে। তাহলে কার্বন অধাতু, নাইট্রোজেন অধাতু, মাঝখানে একটা ধাতু বেরিলিয়াম, কেমন কেমন ব্যাপার। মানে বোঝা গেল বেরিলিয়ামের অ্যাটমিক ওয়েট ক্যালকুলেশনে ভুল হয়েছে, 13.5 হবে না, কি হবে জানা নেই। খুঁজে পাওয়া গেল বেরিলিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের ধর্মের মিল আছে, সিমিলার প্রপার্টি। ম্যাগনেসিয়ামের এটাও পাওয়া গেল খুঁজে। ম্যাগনেসিয়ামের যোজ্যতা বা ভ্যালেন্সি পাওয়া গেল, যোজ্যতা বা ভ্যালেন্সি পাওয়া গেল 2। তাহলে বলা হলো বেরিলিয়ামেরও ভ্যালেন্সি হবে 2। বেরিলিয়ামের ভ্যালেন্সি কত হবে বা যোজ্যতা কত হবে? 2। এটা বলা হলো। বেরিলিয়ামের ভ্যালেন্সি 2 যদি প্রমাণিত হয়, তখন বেরিলিয়ামের অ্যাটমিক ওয়েট ক্যালকুলেট করে পাওয়া গেল ওর বাষ্প ঘনত্ব ছিল 4.5। এটা ছিল হচ্ছে ওর বাষ্প ঘনত্ব বা ভেপার ডেনসিটি। আর আমরা মূল কনসেপ্টটা অলরেডি পড়েছি যে বাষ্প ঘনত্ব বা ভেপার ডেনসিটিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই অ্যাটমিক ওয়েট পাওয়া যায়, যেটা পাওয়া গেল 9। এন্ড দেখা গেল 9 জায়গাটার জন্য ফাঁকা জায়গা আছে। কোথায় আছে ফাঁকা জায়গা? এইখানে আছে লিথিয়াম যার কিনা 7, এবং তারপরে এইখানে আছে বোরন যার কিনা 11, মাঝখানে ফাঁকা জায়গা। বোরনের পরে কার্বন যার কিনা 12, বোরনের পরে কার্বন যার কিনা 12 এবং নাইট্রোজেন যার কিনা 14। সো এইখানে তো কোনো ফাঁকা জায়গা নেই, যেখানে কিনা বেরিলিয়ামকে বসানোর চেষ্টা চলা হচ্ছিল, যে কার্বন আর নাইট্রোজেনের মাঝখানে 13.5 তো জায়গা নেই, কিন্তু এইখানে ফাঁকা জায়গা আছে। তাহলে বসাতে গেলে বেরিলিয়ামে যদি 9 হয়, একদম ঠিকঠাক সেট হয়ে গেছে, 7, 9, 11 আরামসে বসানো যেতে পারে। কারণ বেরিলিয়ামের অ্যাটমিক ওয়েট 9 বেরোচ্ছে। কেমন করে 9 বেরোলো? ম্যাগনেসিয়ামের সঙ্গে মিল আছে বলে 9 বের করা হলো, কারণ ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2, সো বেরিলিয়ামের ভ্যালেন্সি 2 হতে পারে, এবং বেরিলিয়ামের ভেপার ডেনসিটি বা বাষ্প ঘনত্ব ক্যালকুলেট করে বের করা হলো 4.5। বাষ্প ঘনত্ব বা ভেপার ডেনসিটি যদি 4.5 হয়, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা মলিকুলার ওয়েট বা অ্যাটমিক ওয়েট এগুলো পেয়ে থাকি। তাহলে 9 পাওয়া গেল ওর মলিকুলার ওয়েট বা অ্যাটমিক ওয়েট, এবং 9 জায়গাটা দেখা গেল ফাঁকাও আছে। 7 তারপর 11, মাঝখানে ফাঁকা 9 জায়গা আছে, এখানে বসানো যেতে পারে। এবং সারপ্রাইজিংলি কেমন ম্যাচ হয়ে গেল, দেখা গেল ম্যাগনেসিয়াম থেকে নিচেই বসে আছে। অর্থাৎ বেরিলিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের যে ধর্মের মিল আছে, দুজনের যোজ্যতা বা ভ্যালেন্সি যে 2 হয়েছে, এটা খুবই একদম মানে সবটা ছকে পড়ে গেল। কিন্তু বেরিলিয়ামের অ্যাটমিক ওয়েট যদি আমরা 13.5 ধরে চলতাম, তাহলে কোনো কিছুই মিল ছিল না। তাহলে অ্যাটমিক ওয়েটটাও কারেকশন হয়ে গেল। বেরিলিয়ামের বিভিন্ন ক্যালকুলেশন থেকে অ্যাটমিক ওয়েট 13.5 বেরিয়েছিল, এটা ভুল প্রমাণিত হলো, এবং অ্যাটমিক ওয়েটের কারেকশন হয়ে গেল। কারণ ধর্ম একই রকম, এইভাবেই আমরা মিলিয়ে মিলিয়ে বসানোর চেষ্টা করছি। সেইভাবে মিলিয়ে মিলিয়ে বসা থেকে যোগ্যতা বা ভ্যালেন্সিও 2 পাওয়া গেল, তাতে অ্যাটমিক ওয়েট পাওয়া গেল 9। দেখা গেল 9 জায়গাটা ফাঁকা আছে, এবং 9 জায়গাটা ঠিক ম্যাগনেসিয়ামের আবার উপরেই, মানে ম্যাগনেসিয়ামের সঙ্গে ধর্মের মিল আছে, বুঝতেও পারা যাচ্ছে। একই জায়গায় যারা আছে তাদেরকে এক জায়গায় লিস্ট করছি, তো ম্যাগনেসিয়ামের ঠিক উপরের জায়গাটা ফাঁকাও আছে, যেখানে 9 বসানোর কথা। 9 কে আরামসে বসিয়ে দেওয়া হলো, বেরিলিয়ামের অ্যাটমিক ওয়েট কারেক্টেড হয়ে পাওয়া গেল 9। ওকে, তাহলে এই অবধি তোমাদের প্রত্যেকে আশা করছি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন দেখব কি কি ত্রুটি আছে, মেন মেন ত্রুটিগুলো কি কি, ভুল ভাল কি, মানে অনেকগুলো ভুলও আছে, মানে অনেকগুলো ত্রুটিও আছে এই পর্যায় সারণীর, মেন্ডেলিফের পর্যায় সারণীর। প্রথম ত্রুটি দেখে নিই। ভালো করে বুঝবে, প্রথম ত্রুটিটা খুব ইম্পর্টেন্ট। দেখো, বলছে এটা অসঙ্গতি, মানে একটা অসঙ্গতি মনে হচ্ছে
অসঙ্গতির বাংলা ইংলিশ মনে পড়ছে না। অসঙ্গতিকে বলা যেতে পারে যে মানে মিল খাচ্ছে না এরকম একটা, ঠিক আছে, মানে মিলছে না এরকম একটা ব্যাপার। অসঙ্গতি মানে হচ্ছে ঠিক মিলছে না, হিসেবটা মিলছে না। ইংলিশটা আমার মনে পড়ছে না, বই থেকে ফলো করে নিও। ঠিক মিলছে না, কি মিলছে না ভালো করে দেখবে। আমরা অ্যাটমিক ওয়েটের ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি, ঠিক আছে। হাইড্রোজেন ওর অ্যাটমিক ওয়েট হচ্ছে 1, এখানে লিখলাম হিলিয়াম অ্যাটমিক ওয়েট হচ্ছে 4, তখন নোবেল গ্যাস আবিষ্কার হয়ে গেছে ততক্ষণে। লিথিয়াম অ্যাটমিক ওয়েট 7, বেরিলিয়াম অ্যাটমিক ওয়েট 9, বোরন অ্যাটমিক ওয়েট 11, কার্বন অ্যাটমিক ওয়েট 12, নাইট্রোজেন অ্যাটমিক ওয়েট 14, অক্সিজেন অ্যাটমিক ওয়েট 16, ফ্লুরিন অ্যাটমিক ওয়েট 19, নিয়ন অ্যাটমিক ওয়েট 20। তারপরে আবার ধর্মের মিল আছে বলে পাশে না লিখে সোডিয়ামকে নিচে নিয়ে এলাম, পাশেই লেখার কথা, এখানে সোডিয়াম লেখার কথা 23, ধর্মের মিল আছে বলে টেনে নিচে নিয়ে এলাম। সোডিয়াম ধর্মের মিল আছে যেখানে সেখানে বসালাম। পাশেই লেখার কথা ম্যাগনেসিয়াম, ধর্মের মিল আছে বলে নিচে নিয়ে এসেছি। তার পাশে লেখার কথা অ্যালুমিনিয়াম, ধর্মের মিল আছে বলে নিচে নিয়ে এসেছি। তার পাশে লেখার কথা তোমার সিলিকন, ধর্মের মিল আছে বলে নিচে নিয়ে এসেছি। তার পাশে লেখার কথা ফসফরাস, ধর্মের মিল আছে বলে নিচে নিয়ে এসেছি। তার পাশে লেখার কথা সালফার, ধর্মের মিল আছে বলে নিচে নিয়ে এসেছি। তার পাশে লেখার কথা ক্লোরিন, ধর্মের মিল আছে বলে নিচে নিয়ে এসেছি। তার পাশে লেখার কথা আর্গান, ধর্মের মিল আছে বলে নিচে নিয়ে এসে লিখেছি। এই অবধি কোনো ডাউট নেই আশা করছি তোমার। এটা 1 নম্বর পিরিয়ড, 2 নম্বর পিরিয়ড, 3 নম্বর পিরিয়ড, 4 নম্বর পিরিয়ড। আচ্ছা, আর্গনের পাশে কাকে লেখার কথা? আর্গনের পাশে লেখার কথা পটাশিয়ামকে, ঠিক আছে, পটাশিয়ামকে লেখার কথা, পটাশিয়ামকে লেখার কথা। এখন কথাটা ভালো করে দেখবে, পটাশিয়ামকে নিচে নিয়ে এসে লিখলাম, এখানে লিখলাম, ভালো করে দেখবে। আর্গনের পাশে পটাশিয়ামকে লেখার কথা না আগে পটাশিয়ামকে লেখার কথা, কারণ ছোট থেকে বড় সাজাচ্ছি, তাহলে পটাশিয়ামকে আগে রাখার কথা। চলো রাখি, কারণ পটাশিয়াম 39 দেখতে পাচ্ছি, তাহলে পটাশিয়াম যদি 39 হয়, আর্গনকে যদি পরে রাখি, আর যাকে পরে রাখা হবে তাকে নিচে নিয়ে আসা হবে, আর নিচে নিয়ে এলে এইখানে বসবে আর্গন। এবারে মজাটা দেখো, যদি আমি অ্যাটমিক ওয়েটের ছোট থেকে বড় সাজাবো, এটাতে স্ট্রিক্ট থাকি, অ্যাটমিক কস্ট, আমি অ্যাটমিক ওয়েটের ছোট থেকে বড় সাজাবো, অন্য কিছু মানবো না। তাতে কি হলো, অ্যাটমিক ওয়েটের ছোট থেকে বড় সাজাতে গিয়ে দেখা গেল 39 কে আগে রাখতে হচ্ছে, 39 কে আগে রাখতে গিয়ে দেখা গেল কাদের সঙ্গে কাকে বসিয়ে দিয়েছি বাবা, নোবেল গ্যাসের সঙ্গে হাইলি রিঅ্যাক্টিভ একটা অ্যালকালি মেটাল ক্ষার ধাতু, কোন ধর্মের মিল নেই, একজন রিয়াকশন করে না, একজন সব থেকে বেশি রিয়াকশন করে। আর এখানে অ্যালকালি মেটাল যারা কিনা হাইলি রিঅ্যাক্টিভ, তাদের সঙ্গে নোবেল গ্যাস, হায় 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 হায়, ধর্মের পুরো চৌপাট হয়ে গেছে। যে উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম একই ধর্মের লোকজনদেরকে একই জায়গায় বসাবো, পুরো চৌপাট হয়ে গেল, যেন ছোট থেকে বড় বসাতে গেলে। কারণ ছোট জন পটাশিয়াম 39, বড় জন আর্গন 40, 39 কে আগে রাখতে হবে, 40 কে পরে রাখতে হবে, মানে বললে অসম্ভব, মানে অনাচার দুরাচার পাপ হয়ে যাবে, আমাকে মিল রাখতেই হবে। তো মেন্ডেলিভ কি করলেন, বলেন যাই হয় ভাই মিল রাখতে হবে, আমার কিছু করার নেই, নোবেল গ্যাসকে নোবেল গ্যাসের জায়গাতেই রাখতে হবে, নোবেল গ্যাসকে নোবেল গ্যাসের জায়গাতেই আমাকে রাখতে হবে, কিচ্ছু করতে পারবো না ভাই। তাতে আবার অন্য সমস্যা, তাতে নিয়মটাই তো ভেঙে গেল, ঠিক আছে। যাদের ধর্ম এক তারা এক জায়গায় এলো, নোবেল গ্যাস যারা ধর্ম এক জায়গায় এলো, যারা ক্ষার ধাতু অ্যালকালি মেটাল হাইলি রিঅ্যাক্টিভ এক জায়গায় এলো, নিয়মটাই তো ভেঙে গেল। যে নিয়মে সাজানো হচ্ছিল সেই নিয়ম কোথায়? আগে 40 পরে 39, ছোট থেকে বড় নিয়মটা কোথায়? ছোট থেকে বড় নিয়ম মানতে গেলে ধর্মের মিল চৌপাট হয়ে যাচ্ছে, আর ধর্মের মিল রাখতে গেলে নিয়ম ভেঙে যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে অসঙ্গতি, মিল খাচ্ছে না ঠিকঠাক মতন ভাবে। অসঙ্গতির ইংলিশ টার্মটা একটু দেখে নিও, এটাকে বলা হচ্ছে অসঙ্গতি। আমরা কি বলতে পারি, যে ধর্মের যদি মিল করতে হয়, ধর্মের মিল পেতে গেলে দেখা যাচ্ছে পটাশিয়ামকে আগে রাখতে হতো, পটাশিয়াম কে আগে স্থান দিতে হতো, কিন্তু সেটা হয়নি। পটাশিয়ামকে কার আগে? পটাশিয়ামকে আর্গনের আগে। কিন্তু এই পুরো জিনিসটা হয়নি,
আর্গানকে আগে স্থান দেওয়া হয়েছে, তাদের নিয়মটা ভেঙে গেছে। এরকম একটা নয়, এরকম অনেকগুলো সিচুয়েশন ছিল যেখানে এই নিয়মগুলো ভেঙে যাচ্ছিল। যে যদি প্রপার্টিতে সিমিলারিটি থাকতে হয়, ঠিক আছে, প্রপার্টির যদি সিমিলারিটি রাখতে হয়, প্রপার্টির সিমিলারিটি রাখতে গেলে পটাশিয়াম মানে আর্গান শুড বি প্লেসড বিফোর পটাশিয়াম। ঠিক আছে, আর্গানকে কি করতে হবে, আর্গান শুড বি প্লেসড বিফোর পটাশিয়াম। ধর্মের মূল রাখতে গেলে আর্গানকে আগে রাখতে হবে, কিন্তু আর্গান আগে রাখা যায়, মানে আর্গানকে আগে রাখতে হবে, কিন্তু আর্গানকে আগে রাখলে নিয়মটাই ভেঙে যাচ্ছে। এটা একটা হিউজ ডিমেরিট। লেখা হয়েছে, প্রত্যেকের লেখা হয়েছে। চলো নেক্সট চলে যাচ্ছি তাহলে। এই দেখো এরকম কতগুলো ছিল, আর্গান পটাশিয়াম এর একটা ছিল, আর এরকম কতগুলো ছিল, কোবাল্ট আর নিকেল। কোবাল্টকে দেখো বেশি তাও আগে রাখা হয়েছে, নিকেলের কম পরে রাখা হয়েছে। টেলুরিয়াম আয়োডিন, টেলুরিয়ামের বেশি আগে রাখা হয়েছে, আয়োডিনের কম পরে রাখা হয়েছে। থোরিয়াম প্রোডাক্টিনিয়াম, থোরিয়ামের বেশি আগে রাখা হয়েছে, প্রোডাক্টিনিয়ামের কম পরে রাখা হয়েছে। খালি পটাশিয়াম আর আর্গানটা একটা এক্সাম্পল, এরকম অনেকগুলো এরকম এক্সাম্পল তৈরি হলো, যে এক্সাম্পলে যার কম ভ্যালু তাকে আগে রাখা হয়েছে ধর্মের মিলটাকে মেনটেন করার জন্য, আর যার বেশি ভ্যালু যার কম ভ্যালু তাকে পরে রাখা হয়েছে, আর যার বেশি ভ্যালু তাকে আগে রাখা হয়েছে ধর্মের মিল এই ব্যাপারটাকে মেনটেন রাখার জন্য নিয়ম ভাঙতে হয়েছে। যে নিয়মে তৈরি করা হচ্ছিল সেই নিয়মটাই ভাঙতে হচ্ছে ধর্মের মিল অনুযায়ী বসানোর জন্য। ক্লিয়ার? এইটা হাইড্রোজেনকে নিয়ে প্রচুর সমস্যা। বলছে হাইড্রোজেনকে নিয়ে কি সমস্যা, বলছে হাইড্রোজেনের সঙ্গে এক নাম্বার গ্রুপে থাকা অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতুদের ধর্মের মিল আছে, আবার হ্যালোজেনদের ধর্মেরও মিল আছে। কোথায় রাখি ওকে, দু একটা মিল দেখে নেওয়া যাক। হাইড্রোজেন এন্ড অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু, অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু কি কি মিল আছে দেখা যাক। হাইড্রোজেন H+ তৈরি করে, ক্ষার ধাতুগুলো Na+, K+ এসব তৈরি করে। প্রথম মিল। হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক বা ইলেকট্রোপজিটিভ, তড়িৎ ধনাত্মক বা ইলেকট্রোপজিটিভ। ক্ষার ধাতুগুলো বা অ্যালকালি মেটাল গুলো তড়িৎ ধনাত্মক বা ইলেকট্রোপজিটিভ। হাইড্রোজেনের যে ভ্যালেন্স শেল, লাস্টের শেল, যোজ্যতা কক্ষ, হাইড্রোজেনের যোজ্যতা কক্ষ মানে ভ্যালেন্স শেল, একটি ইলেকট্রন আছে। আবার এই ক্ষার ধাতুগুলো, অ্যালকালি মেটাল গুলো, সোডিয়াম পটাশিয়াম, এদেরও ভ্যালেন্স শেল বা যোজ্যতা কক্ষে একটি ইলেকট্রন আছে। হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, যোজ্যতা 1। এই সোডিয়াম পটাশিয়াম ক্ষার ধাতু এদেরও ভ্যালেন্সি 1, যোজ্যতা 1। এই এত রকমের মিল পাওয়া গেল ক্ষার ধাতু বা অ্যালকালি মেটালদের সঙ্গে হাইড্রোজেনের। তাহলে ধর্মের মিল আছে, তো হাইড্রোজেনকে রাখো তাহলে অ্যালকালি মেটালদের সঙ্গে, আবার শুধু এদের সঙ্গে না অন্যদের সঙ্গে ধর্মের মিল পাওয়া গেল। তাহলে এই ধর্মটা আশা করি বুঝতে পেরেছো। হাইড্রোজেন H+ বানায়, সোডিয়াম পটাশিয়াম এরাও Na+, K+ বানায়। হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক বা ইলেকট্রোপজিটিভ, সোডিয়াম পটাশিয়াম এরাও ইলেকট্রোপজিটিভ বা তড়িৎ ধনাত্মক। হাইড্রোজেনের যোজ্যতা কক্ষ মানে লাস্টের শেল, ভ্যালেন্স শেল যাকে বলে, সেখানে একটা ইলেকট্রন আছে, এদেরও একটা করে ইলেকট্রন আছে। হাইড্রোজেনের ভ্যালেন্সি বা যোজ্যতা 1, এই সোডিয়াম পটাশিয়াম এদেরও যোজ্যতা 1, ক্ষার ধাতু অ্যালকালি মেটাল এদের যোজ্যতাও 1। মিল পাওয়া গেলে ওদের সঙ্গেই রাখতে হয়। হাইড্রোজেন এবং তার সঙ্গে হ্যালোজেনদেরও মিল পাওয়া গেল। প্রথম মিল কি, হাইড্রোজেন হচ্ছে গ্যাস, মানে নন মেটাল, গ্যাসের থেকে বড় কথা নন মেটাল, অধাতু। হাইড্রোজেন ধাতুই নয়। এই ফ্লুরিন, ক্লোরিন এরাও তো নন মেটাল, এরাও তো গ্যাস, এরাও ধাতু নয়। তাহলে হাইড্রোজেন অধাতু, এরাও অধাতু, মিল পাওয়া গেল। হাইড্রোজেনের অ্যাটমিসিটি 2, H2, পারমাণবিকতা 2, একটা অণুতে দুটো পরমাণু, F2Cl2, এদের পারমাণবিকতা 2, একটা অণুতে দুটো পরমাণু, মিল পাওয়া যাচ্ছে।
হাইড্রোজেন H মাইনাস বানায় হাইড্রাইড, ফ্লুরিন ক্লোরিন এরাও F মাইনাস Cl মাইনাস বানায়, ক্লোরাইড ক্লোরাইড মিল পাওয়া যাচ্ছে। হাইড্রোজেনের ভ্যালেন্সিও 1, যোজ্যতা 1, আবার ফ্লুরিন ক্লোরিন এদের ভ্যালেন্সিও 1, যোজ্যতা 1। কথা হচ্ছে তাহলে হাইড্রোজেনকে রাখি কোথায়? এই নিয়ে এখনো ডিসপিউটের শেষ নেই, আজও ডিসপিউটের শেষ নেই হাইড্রোজেনকে রাখি কোথায়। হাইড্রোজেনকে অ্যালকালি মেটালদের সঙ্গে গ্রুপ 1 এ রাখি আছে, এরা কোথায় আছে? এরা আছে গ্রুপ 1A, মেন্ডেলিফের টেবিলে এরা আছে গ্রুপ 1A তে। হাইড্রোজেনকে এখানে রাখবো গ্রুপ 1A তে, দেখে নেওয়া যাক মেন্ডেলিফের টেবিলটা কই গেল, এই যে হাইড্রোজেনকে কি গ্রুপ 1A তে রাখবো এদের সঙ্গে? ধর্মের মিল তো দেখতে পাচ্ছি, প্রপার্টির মিল তো দেখতে পাচ্ছি, হাইড্রোজেন কি গ্রুপ A তে রাখবে এদের সঙ্গে, না হাইড্রোজেনকে এইখানে রাখবো 7B এর সঙ্গে, কারণ এদের সঙ্গে ধর্মের মিল পাওয়া যাচ্ছে। রাখবোটা কোথায়? ধর্মের মিল এদের সঙ্গেও আছে গ্রুপ 1A, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম, ধর্মের মিল এদের সঙ্গেও আছে গ্রুপ 7B, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। রাখবো কোথায় হাইড্রোজেনকে? দুজনের সঙ্গে যে মিল পাওয়া যাচ্ছে, এই সমস্যার আজও কোনো শেষ নেই। তাহলে গ্রুপ 1A তে না গ্রুপ 7B তে, কোথায় রাখবো? হাইড্রোজেনের অবস্থান আজও বিতর্কিত, ডিসপিউটেড। ক্লিয়ার? তাহলে এটা গেল একটা প্রবলেম। আর কি প্রবলেম? খুব ইম্পর্টেন্ট প্রবলেম পরেরটা যেতে চলেছি আমরা। বলছে সিমিলার প্রপার্টি তাদেরকে ডিফারেন্ট গ্রুপ করে দিয়েছে, আর ডিফারেন্ট প্রপার্টি তাদেরকে সেম গ্রুপ করে দিয়েছে। এক্সাম্পল দেখা যাক। সিমিলার প্রপার্টি তাদের ডিফারেন্ট গ্রুপ, কপার এন্ড মার্কিউরি। কপার বসে আছে 1B তে, মার্কিউরি বসে আছে 2B তে। এদের হচ্ছে সিমিলার প্রপার্টি, কিন্তু গ্রুপ হয়ে গেছে আলাদা, একজন 1B তে একজন 2B তে। যদি এদের প্রপার্টি সিমিলার, ধর্ম একই জায়গায় রাখা উচিত ছিল, রাখা হয়নি। আবার উল্টোটাও, ডিফারেন্ট প্রপার্টিদের সেম গ্রুপে, ডিফারেন্ট প্রপার্টিদের সেম গ্রুপে, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, এরা কেমন? এরা হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ, ক্ষার, অ্যালকালি, ক্ষারীয় এন্ড হাইলি রিঅ্যাক্টিভ। কোথায় আছে এরা? এরা আছে হচ্ছে 1A তে। আর সেই 1 এর মধ্যেই আবার কপার, সিলভার, গোল্ড, এরা অতটা রিঅ্যাক্টিভ নয়, লেস রিঅ্যাক্টিভ। ওই 1এই রেখে দিয়েছে, শুধু একটা সাবগ্রুপ বানিয়ে দিয়েছে। তাহলে হাইলি রিঅ্যাক্টিভ অ্যালকালি মেটাল, ক্ষারীয় মৌল, তাদের সঙ্গে লেস রিঅ্যাক্টিভ মেটালদেরকে এক জায়গায় ঢুকিয়ে দিয়েছে। একজনকে 1A, একজনকে 1B, দুজনকে 1A ঢুকিয়ে দিয়েছে। অথচ এদের ধর্মের কোনো মিল নেই সেরকম। এরা ক্ষার ধাতু, এদেরকে বলা হয় মুদ্রা ধাতু। এরা কয়েন তৈরিতে ইউজ করা হয়, কয়েনেজ মেটাল। কয়েন তৈরিতে এদেরকে ইউজ করা, তারা রিঅ্যাক্টিভ হলে চলবে? কয়েন তো দুদিনে নষ্ট হয়ে যাবে, বাতাসের অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে, বাতাসের ময়েশ্চারের সঙ্গে রিঅ্যাক্ট করে, কয়েন তো দুদিনে নষ্ট হয়ে যাবে। কয়েনকে তো রিঅ্যাক্টিভ হলে চলবে না, কয়েন তো তাহলে দুদিনে নষ্ট হয়ে যাবে বাতাসের অক্সিজেন, বাতাসের ময়েশ্চারের সঙ্গে রিঅ্যাক্ট করে। কয়েনকে তো লেস রিঅ্যাক্টিভ হতে হবে। এরা সবাই কয়েন তৈরিতে ইউজ হয়, যেটা বলে মুদ্রা ধাতু বা কয়েনেজ মেটাল। তাদের সঙ্গে রেখে দিয়েছে যারা হাইলি রিঅ্যাক্টিভ, সারাদিন রিঅ্যাক্ট করে বেড়ায় তাদেরকে। এগুলো হচ্ছে আবার প্রবলেম। তাহলে প্রবলেম তো যে কোনো কিছুরই মেরিট আছে, ডিমেরিট আছে। সেগুলো হচ্ছে মেন্ডেলিফের টেবিলের ডিমেরিট গুলো আমরা দেখলাম। এখন আচ্ছা, আবার আর একটা কি ডিমেরিট বলছে, আইসোটোপদের জন্য গ্রুপ 8 যেটা বললাম, গ্রুপ 8 দেখে সবাইকে এক জায়গায় ঢুকিয়ে দিয়েছে। যেটা একটু আগে বলছিলাম, আরে ABC 3টে করতে পারতো, কিছু করতে পারতো, এক জায়গায় গ্রুপ 8 কে ঢুকিয়ে দিয়েছে। মেন টেবিলের নিচে আর একটা ছোট্ট টেবিল বানিয়েছে, যেখানে আবার ল্যান্থারের একটা নেটকে দিয়েছে। পিরিয়ডিক টেবিল যদি দেখো, দেখবেন এটা এরকম দেখতে লাগছে।
এই মেন টেবিলের নিচে আবার একটা টেবিল বানিয়ে বসে আছে, যেখানে কিনা ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড থেকে রেখেছে, মেন টেবিলে রাখার ওদের জায়গা হয়নি। তাহলে এটা হচ্ছে আমাদের মেন টেবিল, মেন পিরিয়ডিক টেবিলটা। তার নিচের একটা ছোট টেবিল বানিয়ে এখানে রেখেছে ল্যান্থানাইডস আর অ্যাক্টিনাইডস দেরকে। মেন টেবিলে ঢোকাতে পারেনি ঠিক মতন করে। সেগুলো হচ্ছে বিভিন্ন রকম ড্রব্যাক। গ্রুপ 8 নিয়ে ডিসপিউট, তিনটে করে রো বানিয়েছে। তাহলে তিনটে যদি রো বানাবে, তাহলে একটাকে 8 বানিয়ে দাও, একটাকে 9 বানিয়ে দাও, একটাকে 10 বানিয়ে দাও, সেটাও আবার করেনি। অথবা এবিসি সাবগ্রুপ বানিয়ে দাও, সেটাও আবার করেনি। এগুলো হচ্ছে বিভিন্ন রকম ত্রুটি। এই ত্রুটি ওভারকাম করার জন্য সায়েন্টিস্ট মোজলে একটা পরীক্ষা করলেন। পরীক্ষাটা কি আগে দেখে নি। পরীক্ষাটা উনি বললেন যে বিভিন্ন ধাতব পাত বা মেটাল নিলেন, তার উপরে ইলেকট্রন দিয়ে বম্বার্ড করলেন, ইলেকট্রন ধাক্কা মারালেন, মানে ওই ক্যাথোড রশ্মি যেরকম করে আবিষ্কার হয়েছিল সেরকম করে ইলেকট্রনের বম্বার্ডমেন্ট হলো। তাহলে বলো, তোমাকে কেউ মারলো, বেসিক্যালি ধরো তুমি মেটাল প্লেট, ধাতব পাত, এন্ড ইলেকট্রন বম্বার্ড, মানে তোমাকে কেউ দিয়েছে একটা চাটা, তোমার উপরে ধাক্কা মারা হয়েছে। তোমার স্বভাব অনুযায়ী তোমার রিয়াকশনটা ঠিক হবে, হ্যাঁ কি না? যদি তোমার স্বভাব খুব রাগী এরকম হয়, তুমিও তাকে দেবে একটা। যদি তোমার স্বভাব একটু ভীতু টাইপের হয়, তুমি ওখান থেকে পালাবে। যদি তোমার স্বভাব একটু দুর্বল টাইপের হয়, তুমি ভ্যাঁ করে কাঁদতে শুরু করে দেবে। তোমার রিয়াকশন কিসের উপর ডিপেন্ড করছে? তোমার স্বভাবের উপরে। মেটালগুলোর উপরে এরকম ইলেকট্রন দিয়ে বম্বার্ড করা হচ্ছে, মেটালের রিয়াকশন কিসের উপর ডিপেন্ড করবে? মেটালের স্বভাবের উপরে। তো মেটালগুলো বিভিন্ন রকমের এক্সরে এমিট করলো। এক্সরে মানে কি? বিভিন্ন অ্যাকশন নিল। আমরা যেটাকে বললাম, কেউ পালালো, কেউ ঘুরিয়ে মারলো, কেউ হয়তো ভ্যাঁ করে কাঁদতে শুরু করলো। বিভিন্ন লোক বিভিন্ন ফ্রিকোয়েন্সির এক্সরে এমিট করলো। এক্সরে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, ডিফারেন্ট কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি নিউ, মানে মেটালগুলোর পরে ইলেকট্রন দিয়ে বম্বার্ড করাতে মেটালের বডি থেকে এক্সরে বেরোলো, আর এক্সরে গুলোর কম্পাঙ্ক ডিফারেন্ট হলো। এক্সরে গুলোর কম্পাঙ্ক ডিফারেন্ট হলো মানে কি বোঝা যাচ্ছে? মেটালের ধর্ম ডিফারেন্ট, তাই তাদের বডি থেকে ডিফারেন্ট কম্পাঙ্কের এক্সরে বেরিয়েছে। সব মেটালের ধর্ম তো একরকম নয় না? তাহলে বিভিন্ন মেটালের ধর্ম বিভিন্ন রকম, তাই মেটালদের উপরে ইলেকট্রন দিয়ে চাটি মারাতে তাদের ভেতর থেকে বিভিন্ন ফ্রিকোয়েন্সি, বিভিন্ন কম্পাঙ্কের এক্সরে বেরিয়েছে। সবাই স্বভাব একরকম নয় বলে। এখন এই এক্সরে ফ্রিকোয়েন্সিকে অ্যানালাইসিস করে দেখা গেল যে মেটালে মানে কি, মানে এই কম্পাঙ্কটা কি বলছে? এই কম্পাঙ্কটা মেটালের প্রকৃতির ব্যাপারে বলছে, মেটালের ধর্মের ব্যাপারে বলছে, তাই না? কম্পাঙ্ক অ্যানালিসিস করলে আমরা বুঝতে পারবো মেটালের ধর্মটা কেমন। দেখা গেল যে মেটালের ধর্মগুলো অ্যাটমিক নাম্বারের সঙ্গে মিলছে, অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে স্ট্রেট লাইন তৈরি করছে। মানে এদিকে আছে ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক, এদিকে আছে অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক, মানে প্রোটন নাম্বার। অ্যাটমিক মাস নয়, অ্যাটমিক মাস তো পারমাণবিক ভর। অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক মানে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা। দেখা গেল মেটালের উপরে ইলেকট্রন দিয়ে বোম্বার্ডমেন্ট করাতে, ধাক্কি মারাতে যে এক্সরে গুলো বেরিয়েছে, ওই এক্সরের যে কম্পাঙ্ক গুলো, ওই কম্পাঙ্ক গুলো কার সঙ্গে সমতুল্য হচ্ছে, কার সঙ্গে একটা ইকুয়েশন মেনটেন করছে, কার সঙ্গে সিমিলারিটি মেনটেন করছে? অ্যাটমিক নাম্বারের সঙ্গে। তাহলে মেটালের ধর্ম কার উপর ডিপেন্ড করে? অ্যাটমিক নাম্বারের উপরে। অ্যাটমিক মাস বা পারমাণবিক ভরের উপরে নয়, অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্কের উপরে ডিপেন্ড করে। তাহলে যদি মৌলদেরকে, এলিমেন্টদেরকে সাজাতেই হয়, তাহলে অ্যাটমিক নাম্বার অনুযায়ী সাজাও ভাই। এটা অনেক বেশি ফান্ডামেন্টাল। মোজলের পরীক্ষাটা প্রমাণ করে দিল যে মেন্ডেলিভ বা তার আগেও যারা সাজিয়েছিল অ্যাটমিক মাস অনুযায়ী সাজিয়েছিল, পারমাণবিক ভরের ছোট থেকে বড়তে সাজিয়েছিল, ভুল সাজানো হয়েছিল।
অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক বা নিউক্লিয়াসের প্রোটন সংখ্যার ভিত্তিতে সাজালে সেটা ঠিক সাজানো হবে, কারণ এইটা অনেক বেশি ফান্ডামেন্টাল ধর্ম। ফান্ডামেন্টাল ধর্ম অনুযায়ী সাজালে ঠিকঠাক সাজানো হবে, না হলে ভুল হয়ে যাবে। এই ফান্ডামেন্টাল ধর্ম অ্যাটমিক নাম্বার, সেটা প্রমাণ হলো মোজের পরীক্ষায়। তাহলে এখন আধুনিক পর্যায়ের সূত্র কি হবে? আধুনিক পর্যায়ের সূত্র বলবে মৌলসমূহের ধর্ম ফিরে ফিরে আসে, কিছু দূর সাজানোর পরেই রিপিট হতে শুরু করে, তলায় তলায় বসায়, কিন্তু কেমন ভাবে সাজানো, নিয়মটা কি, নিয়মটাই বদলে গেল। বলা হলো অ্যাটমিক মাস বা পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভরের ছোট থেকে বড়তে সাজাবো না, অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্কের ছোট থেকে বড়তে সাজাবো। তাতে ধর্মগুলো একই রকম ভাবে ফিরে ফিরে আসবে এবং যে প্রবলেমগুলো তৈরি হয়েছিল সেই প্রবলেমগুলো মিটে যাবে। দেখা যাক কেমন করে আধুনিক পর্যায়ের সূত্র কি বললো। আধুনিক পর্যায়ের সূত্র তার মেন ব্যাপারটা ছিল তাহলে কেমন করে সাজানো হবে। তার মানে আধুনিক পর্যায়ের সূত্রের মেন, আমি স্টেটমেন্ট লিখছি না, স্টেটমেন্টে বইতে লেখা আছে। মেন ব্যাপারটা কি? মেন ব্যাপারটা হচ্ছে মৌলগুলোকে সাজানো হবে। কেমন ভাবে সাজানো হবে? মৌল সমূহকে সজ্জা করা হবে, মৌলগুলোকে সাজানো হবে। কেমন ভাবে সাজানো হবে? অ্যাটমিক নাম্বার, মৌল মানে এলিমেন্ট, ঠিক আছে, অ্যাটমিক নাম্বারে ইনক্রিজিং অর্ডারে। এরকম করে সাজালে ধর্ম ফিরে ফিরে আসবে, ধর্মের রিপিটেশন হবে। সাজানোটা এতদিন ভুল হচ্ছিল, ধর্মের রিপিটেশনটা হচ্ছিল, কিন্তু সবটা আবার তালমিল খাচ্ছিল না, অনেক জায়গাতেই ভুল ভাল হচ্ছিল, কারণ সাজানোটা ভুল ছিল। সাজাতে গেলে তাহলে কেমন ভাবে সাজানো উচিত? অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক বা নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা তার ছোট থেকে বড় অর্ডারে সাজাবো, অ্যাটমিক মাসের ছোট থেকে বড় অর্ডারে নয়। তো স্টেটমেন্টটা বলছে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম, ওদের মৌল এবং মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম ওদের পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। Physical and chemical properties of elements are a periodic function of their atomic number. মৌলসমূহের ধর্মগুলো তার কখন পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়? অ্যাটমিক নাম্বারের বা পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। মৌলগুলোর ধর্ম বা রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার বা প্রোটন সংখ্যা তার বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, বা আফটার সার্টেন টাইম রিপিট হয়। বেসিক্যালি physical and chemical properties are periodic function, periodically repeat হয়। periodic function মানে কি? periodically repeat হয়, একটা সার্টেন ইন্টারভ্যালে পরে পরে রিপিট হয়। periodic function কেমন ভাবে সাজালে? of their atomic number, atomic নাম্বারের ছোট থেকে বড়তে সাজালে পিরিয়ডিক ভাবে রিপিট হতে থাকে মৌলগুলোর ধর্ম বা প্রপার্টিগুলো। আধুনিক পর্যায়ের সূত্র এটাই বললাম, এবং এর মাধ্যমে এই অসঙ্গতিটা সংশোধন হলো। এবার দেখো অসঙ্গতি কেমন করে সংশোধন হলো। আবার সাজাচ্ছি আমি ওদেরকে, কিন্তু এখন অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর অনুযায়ী নয়, অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী। হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, হিলিয়ামের কিন্তু এখন 4 বলবো না, 4 তো অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক ভর সংখ্যা বা অ্যাটমিক মাস, কিন্তু সাজাচ্ছি 2 অনুযায়ী। ভালো করে দেখবে, লিথিয়াম 7 অনুযায়ী সাজাইনি, 3 বলে সাজিয়েছি। বেরিলিয়াম 9 বলে সাজাচ্ছি না, 4 বলে সাজাচ্ছি, পরমাণু ক্রমাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি। পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার ছোট থেকে বড় হচ্ছে, এইভাবে সাজাচ্ছি। বোরন, এখানে এই অ্যাটমিক মাস বেড়েছে বলে এখানে লিখিনি, এই অ্যাটমিক নাম্বার বেড়েছে বলে এখানে লিখেছি। কার্বন, নাইট্রোজেন, তাহলে অ্যাটমিক নাম্বারের ছোট থেকে বড়তে সাজানো হচ্ছে, অ্যাটমিক মাসের ছোট থেকে বড়তে নয়। যদিও বা অ্যাটমিক মাসের ছোট থেকে বড়টা মিলে যাচ্ছে, কিন্তু নাও মিলতে পারে। এতদূর মিলে গেছে, কোনো অসুবিধা নেই। অ্যাটমিক নাম্বারের ছোট থেকে বড়তে সাজাচ্ছি। এই দেখো এবার আর্গনে চলে এসেছি। আর্গনের কত? 40। বলছে 40 তো বেশি, আগে কেন রেখেছো?
বলছে ধর্মের মিল আছে বলে আগে রেখেছি। বলছে তাহলে তো নিয়মটা মানলো না, বললো কিছু করার নেই। পটাশিয়াম 39, ওকে তো আগে রাখার কথা, ওকে পরে কেন রেখেছো? কিন্তু দেখো 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 দেখো, এখন মজাটা কি, এখন 40 ভুলে যাও, এখন হচ্ছে সাজিয়েছি পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার অনুযায়ী। অ্যাটমিক নাম্বারে ছোটকে আর্গন 18, অ্যাটমিক নাম্বারে বড়কে পটাশিয়াম 19। 18 কে তো আগেই রাখবো, আগেই রেখেছি ধর্মের মিল পাওয়ার জন্য। 19 কে তো পরেই রাখবো, পরেই রেখেছি ধর্মের মিল পাওয়ার জন্য। আর তাতে নিয়ম ভাঙেনি, কারণ নিয়মটা বদলে গেছে। এখন নিয়মে এখন 40 39 নেই, নিয়মে এখন পরমাণু ক্রমাঙ্ক 18 19 আছে। 18 অবশ্যই আগে রেখেছি, তাতে ধর্মও মিলে গেছে, নিয়মও মিলে গেছে। 19 পটাশিয়াম অবশ্যই পরে রেখেছি, তাতে ধর্মও মিলে গেছে, নিয়মও মিলে গেছে, প্রবলেম সর্টেড আউট হয়ে গেছে। কারণ এখন পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার বা প্রোটন সংখ্যা, এটা হয়ে গেছে ফান্ডামেন্টাল ধর্ম। পর্যায় সারণীতে, আধুনিক পর্যায় সারণীতে প্রোটন নাম্বারকে যখনই আমরা ধর্ম বলে মানলাম, তখন এই সমস্ত প্রবলেমগুলো মেন্ডেলিফের সময় যেগুলো হচ্ছিল সেগুলো উড়ে গেল। দেখে নিই আমরা একটা আধুনিক পর্যায় সারণীর বর্ণনাটা দেখে নিই, দিয়ে আমরা আজকে ক্লাসটা শেষ করব। তাহলে এখানে কিন্তু কি হলো, আর্গন 40 পটাশিয়াম 39 প্রবলেম ছিল, কারণ অ্যাটমিক মাসের অনুযায়ী সাজালে নিয়ম ভেঙে যাচ্ছিল। কিন্তু আর্গন 18 পটাশিয়াম 19 পরমাণু ক্রমাঙ্ক প্রবলেম সর্টেড। 18 কে তো আগেই রাখবো, তাহলে ধর্মও মিলে যাচ্ছে, 19 কে তো পরেই রাখবো, ধর্মও মিলে যাচ্ছে। তার মানে এইটা অনুযায়ী সাজানো ভুল হচ্ছিল, এইটা অনুযায়ী সাজানোটাই ঠিক প্রমাণিত হয়ে গেল। তাহলে যে প্রবলেমটা হয়েছিল মিসম্যাচ, অসঙ্গতির কথাটা মনে পড়েছে, মানে হচ্ছে মিসম্যাচ। ঠিক আছে, অসঙ্গতি মানে যে মিসম্যাচটা ছিল, সেই মিসম্যাচে কারেকশন হয়ে গেল, মিসম্যাচে পুরোপুরি ভাবে কারেকশন হয়ে গেল। আমরা এখন তাহলে দেখে নিই তাহলে আধুনিক পর্যায় সারণীটা কেমন দেখতে লাগছে। এটা হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সারণী দেখতে লাগছে। এখানে পর্যায় বা পিরিয়ড কতগুলো আছে, মেন্ডেলিফের মতনই আছে। এখানেও পিরিয়ড আছে, 7 পিরিয়ডস আর দেয়ার। আর এখানে শ্রেণী কিন্তু মেন্ডেলিফের সময় 8টা ছিল, এখানে শ্রেণী বা গ্রুপ, এখানে কোনো সাব গ্রুপের ব্যাপার নেই, সাব গ্রুপকে তুলে দেওয়া হলো এবং শ্রেণী বা গ্রুপ দাঁড়ালো 18টা। এই হচ্ছে আমাদের টোটাল এখন পর্যায় সারণী দেখতে লাগলো। যেখানে দেখতেই পাচ্ছি এটা হচ্ছে মেন বডি, এটা নিচে একটা কিছু সেপারেট টেবিল তৈরি হয়েছে। হ্যাঁ, এটারও কি কোনো ড্রব্যাক নেই, অল্প স্বল্প ড্রব্যাক এই মেন পর্যায়ে, এই পর্যায় সারণীতেও আছে, কিন্তু এটাতে অনেক ড্রব্যাকই উড়ে গেছে, ছোটখাটো দুই একটা আছে। যেমন হাইড্রোজেনের পজিশন, দেখো হাইড্রোজেনের পজিশন কিন্তু সেই লিথিয়ামদের সঙ্গে রাখা হয়েছে, যদিও বা হাইড্রোজেনকে কিন্তু এখানেও রাখা যেতে পারতো, ফ্লুরিন ক্লোরিনদের সঙ্গেও রাখা যেতে পারতো, কিন্তু রাখা হয়েছে সেই হাইড্রোজেনকে এই প্রথম লিথিয়ামদের সঙ্গেই কিন্তু রাখা হয়ে গেছে, যদিও বা ওইখানে ফ্লুরিন ক্লোরিন যেদের সঙ্গেও রাখা হচ্ছে, এই যে ফ্লুরিন ক্লোরিন হ্যালোজেনরা আছে এদের সঙ্গেও রাখা যেতে পারে। ঠিক আছে, এগুলো কিছু ড্রব্যাক এখনো আছে। যাই হোক, টোটাল 7, এই যে 1 2 3 4 5 6 7 পিরিয়ডস আছে, আর গ্রুপ হচ্ছে 18। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 গ্রুপস, 7 পিরিয়ড। এই হচ্ছে এখন বর্তমানের পর্যায় সারণী। ওকে, আচ্ছা এবার দেখে নিই কোথায় কোনটাতে কি কি আছে। আমরা পিরিয়ড গুলোর ডেসক্রিপশন দেখছি। প্রথমে ফার্স্ট পিরিয়ড, ঠিক আছে, ফার্স্ট পিরিয়ডে লিখে রাখতে পারো, 4টা লিখে রাখতে পারো। ফার্স্ট পিরিয়ডে 1s অরবিটাল ফুলফিল হয়, কনফিগারেশনটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্ট পিরিয়ডে বেসিক্যালি দুটো এলিমেন্ট থাকে, হাইড্রোজেন আর হিলিয়াম। সেকেন্ড পিরিয়ড, ফার্স্ট পিরিয়ডে ফার্স্ট শেলটা ফিল আপ হয়, ফার্স্ট শেল, ঠিক আছে, ফার্স্ট শেলে 1s অরবিটাল ফিল আপ হয়। সেকেন্ড পিরিয়ডে সেকেন্ড শেলে 2s 2p এই দুটো অরবিটাল ফিল আপ হয়। এখানে থাকে টোটাল 8 এলিমেন্টস, সেকেন্ড পিরিয়ডে থাকে 8 এলিমেন্টস। থার্ড পিরিয়ডে বেসিক্যালি 3s 3p এই অরবিটাল গুলোতে ইলেকট্রন ফিল আপ হয়, যেটা কিনা অ্যাটমিক স্ট্রাকচার থেকে এখানে বুঝতে পারো, 8 এলিমেন্টস। ফোর্থ পিরিয়ড, এখানে 4s 3d 4p এই তিনটে অরবিটালে ইলেকট্রন ভর্তি হয়, টোটাল 18 ইলেকট্রনস থাকে। তার মানে বুঝতে পারছি
দুজনের পরও ধর্ম রিপিট হতে পারে, 8 জনের পরও ধর্ম রিপিট হতে পারে, 18 জনের পরও ধর্ম রিপিট হতে পারে। ফিফথ পিরিয়ড 118 এখনো পর্যন্ত। সব অ্যাড কর, 118। ফিফথ পিরিয়ডে 5s 4d 5p এই তিনটে অরবিটাল ইলেকট্রন ভর্তি হয় এবং সেই কারণে ফিফথ পিরিয়ডে 18 এলিমেন্টস প্রেজেন্ট আছে। 6 পিরিয়ড আর 7 পিরিয়ডে 32 করে এলিমেন্টস প্রেজেন্ট আছে। সব অ্যাড করলে আসবে 118। সো পর্যায় সারণীতে এখনো পর্যন্ত 118টা এলিমেন্টের প্রেজেন্স আছে। ফার্স্ট পিরিয়ডে 2টো এলিমেন্ট, সেকেন্ড পিরিয়ডে 8টা এলিমেন্ট, থার্ড পিরিয়ডে 8টা এলিমেন্ট, ফোর্থ পিরিয়ডে 18টা এলিমেন্ট, ফিফথ পিরিয়ডে 18টা এলিমেন্ট, সিক্সথ পিরিয়ডে 32 এলিমেন্টস, সেভেন্থ পিরিয়ডে 32 এলিমেন্টস। এই হয়ে গেল পিরিয়ড বরাবর ডেসক্রিপশন। এবার আমরা দেখবো গ্রুপ বরাবর ডেসক্রিপশন। ওকে, এগুলো বইতে দেওয়া আছে, দেখবে। গ্রুপ বরাবর ডেসক্রিপশন। ফার্স্ট গ্রুপ বইতে পেয়ে যাবি, এটা অত চিন্তা নেই, বই থেকে নেওয়া। ফার্স্ট গ্রুপকে বলা হয় অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। টেবিলটা খুলে বস, তাহলে দেখতে পাবি। এগুলো লেখার কিছু নেই, এগুলো টেবিলটাকেই মুখস্থ রাখতে হবে। এগুলো লিখে লিখে কিছু নেই, এগুলো টেবিল খুলে বসো, টেবিল মুখস্থ করা শুরু করে দেবে। টেবিলে দেখো ফার্স্ট পিরিয়ডে 2 এলিমেন্টস আছে, হাইড্রোজেন, হিলিয়াম। টেবিলে দেখো সেকেন্ড পিরিয়ডে 8টা এলিমেন্টস আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। একদম পুরো টেবিলকে রেডি করতে হবে। এগুলো আলাদা করে লেখার কিছু নেই, পুরো টেবিলকে মেমোরাইজ করে নেবে, সব এমনি মনে রয়ে যাবে। ফার্স্ট গ্রুপ তাদেরকে বলা হয় অ্যালকালি মেটাল, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। সেকেন্ড গ্রুপ বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অ্যালকালাইন আর্থ মেটাল, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। 11 নাম্বার গ্রুপ, এদেরকে বলা হয় কয়েনেজ মেটাল, মুদ্রা ধাতু, যেটা একটু আগে বলছিলাম, কপার, সিলভার, গোল্ড। 15 নাম্বার গ্রুপ, এদেরকে বলা হয় নিকটোজেন, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, সালফার, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। 16 এদেরকে বলা হয় চ্যালকোজেন, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোডিয়াম। 17 এদেরকে বলা হয় হ্যালোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। 18 এদেরকে বলা হয় নোবেল গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। একদম পুরো তোমাকে মেমোরাইজ করে ফেলতে হবে, পুরো টেবিলটা মেমোরাইজ করে ফেলতে হবে। কতদূর মেমোরাইজ করতে হবে সেটাও বলে দিচ্ছে, তাই এগুলো করে লেখার কোনো প্রয়োজন নেই। তোমাকে মেমোরাইজ করতে হবে 6th পিরিয়ড অবধি। 7th পিরিয়ডটা তুমি ছাড়তে পারো, অর্থাৎ তোমাকে মেমোরাইজ করতে হবে ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, ফিফথ পিরিয়ড, সিক্সথ পিরিয়ড। 7th পিরিয়ড তুমি ছাড়তে পারো, আর এইগুলো ছাড়তে পারো। বাকি 6th পিরিয়ড অবধি পুরো টেবিল মেমোরাইজ চাই, ফুল টেবিল আপ টু 6th পিরিয়ড, মানে এই অবধি। এবং সেটা দুরকম ভাবে মেমোরাইজ চাই। এক হচ্ছে পিরিয়ড বরাবর মানে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। এটা হচ্ছে পিরিয়ড বরাবর। এটা হচ্ছে গ্রুপ বরাবর মানে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরকম বরাবর। বেরিলিয়াম সেকেন্ড পিরিয়ড হলে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এরকম বরাবর। থার্ড পিরিয়ড হচ্ছে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম। ফোর্থ পিরিয়ডে হচ্ছে টাইটানিয়াম, জার্কোনিয়াম, হ্যাফনিয়াম। সিক্স পিরিয়ডে দুই মুখস্থ রেখো। ফোর্থ গ্রুপে টাইটানিয়াম, জার্কোনিয়াম, হ্যাফনিয়াম, ভ্যানাডিয়াম, নাইবিয়াম, ড্যান্ডালাম, পর এরকম করে। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়ামের পরে কি আছে? গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তো পিরিয়ড ওয়াইজ এবং গ্রুপ ওয়াইজ আপ টু 6th পিরিয়ড তোমাকে মেমোরাইজ করে ফেলতে হবে। তবে এইগুলো কোথায় কোন পিরিয়ডে কি আছে তোমার এমনি সর্টেড আউট হয়ে যাবে। কোনগুলো কি বলে সেটা আমরা বুঝলাম মোটামুটি। কোন পিরিয়ডে কতগুলো করে এলিমেন্ট আছে বুঝলাম, কোন গ্রুপে কতগুলো করে এলিমেন্ট আছে এবং তাদের নাম কি। তাহলে গ্রুপ 1 কি? অ্যালকালি মেটাল, ক্ষার ধাতু। গ্রুপ 2 কি? অ্যালকালাইন আর্থ মেটাল, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। গ্রুপ 11 সেটা কি? কয়েনেজ মেটাল, মুদ্রা ধাতু, কয়েন তৈরি করতে ইউজ করা হতো। গ্রুপ 15 নিকটোজেন ফ্যামিলি, নিকটোজেন্স, নাইট্রোজেন, ফসফরাসের যে গ্রুপটা আছে। গ্রুপ 16 চ্যালকোজেন্স, অক্সিজেন, সালফারের যে গ্রুপটা আছে। গ্রুপ 17 হ্যালোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে গ্রুপটা আছে। এন্ড গ্রুপ 18
নোবেল গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আর কি জানতে হবে? রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস তাদেরকে বলে। গ্রুপ 1 আর 13 থেকে 18 এদেরকে বলে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। গ্রুপ 1, গ্রুপ 2 আর গ্রুপ 13 থেকে গ্রুপ 18। গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 13 থেকে গ্রুপ 18 এদেরকে কি বলে? রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস বা টিপিক্যাল এলিমেন্টস। ট্রানজিশন মেটাল, সন্ধিগত মৌল। আচ্ছা, ট্রানজিশন মেটালের বাংলা হচ্ছে সন্ধিগত মৌল। রিপ্রেজেন্টেটিভের বাংলাটা আমার মনে পড়ছে না, আদর্শ মৌল, সরি, আদর্শ মৌল। আদর্শ মৌল হচ্ছে গ্রুপ 1, 2 আর 13 থেকে 18। সন্ধিগত মৌল কারা? গ্রুপ 3 থেকে 12। পাশে একটা সামনে একটা টেবিল খুলে বসে যাতে বুঝতে সুবিধা হয়। 3 থেকে 12 এটা হচ্ছে ট্রানজিশন। ইনার ট্রানজিশন কোনটা? ইনার ট্রানজিশন হচ্ছে এই 3 থেকে 12 এর মধ্যে গ্রুপ 3 তে পিরিয়ড 6 আর 7 এইখানে বসে আছে কয়েকটা 14টা করে মৌল যাদেরকে বলা হচ্ছে ইনার ট্রানজিশন। এর মধ্যে ল্যান্থানাইডরা আছে হচ্ছে পিরিয়ড 6 এ, আর অ্যাক্টিনাইডস আছে হচ্ছে পিরিয়ড 7 এ। অর্থাৎ এই পিরিয়ড 6 এ যারা আছে তারা ল্যান্থানাইড, পিরিয়ড 7 এ যারা আছে তারা অ্যাক্টিনাইডস। তারা হচ্ছে অ্যাক্টিনাইডস পিরিয়ড 7 এ যারা আছে, সকলেই গ্রুপ 3 তে আছে। কতগুলো করে আছে? 14 করে এলিমেন্টস আছে, 14 মৌল, 14টা করে মৌল আছে। জিজ্ঞেস করতে পারো স্যার 14টা করে মৌল একটাই গ্রুপে কেমন করে আছে? লেখার জায়গা নেই বলে নিচে নামিয়ে এসে লেখা হয়েছে। অর্থাৎ এই যে ভালো করে দেখবে এইখানটা, এই যে 14টা মৌল, এই যে এইটা যাকে নিচে নামিয়ে লেখা হয়েছে এর জায়গা কিন্তু এইখানে নয়। এই প্রথম জন যারা ল্যান্থানাইডস এদের জায়গা হচ্ছে এইখানে, আর এই পরের জন যারা অ্যাক্টিনাইডস তাদের জায়গা হচ্ছে এই নিচেরটাতে। ওই একটাই গ্রুপে ওদের জায়গা, ঠিক আছে? ওই একটাই গ্রুপে হচ্ছে ওদের জায়গা। এই যারা ল্যান্থানাইডস ওদের জায়গা এইখানে, ঠিক আছে? আর যারা অ্যাক্টিনাইডস তার নিচে আছে ওদের জায়গা হচ্ছে এইখানে। এই একটাই গ্রুপের মধ্যে ওরা ঢুকে বসে আছে। লেখার একটা গ্রুপে এতজনকে লেখা যাবে না, তাই ওদেরকে নিচে নামিয়ে এনে আলাদা করে লেখা হয়েছে। অর্থাৎ এইখানে যে বসে আছে এইখানে এরাই হচ্ছে এই 14টা। কোন গ্রুপে বসে আছে? দেখো গ্রুপ 3 তে বসে আছে। কোন পিরিয়ডে? দেখো পিরিয়ড 6 এ। পিরিয়ড 6 এ গ্রুপ 3 তে যারা বসে আছে ওখানে লেখার জায়গা নেই, নিচে নামিয়ে লেখা হয়েছে, ওদেরকেই বলা হচ্ছে ল্যান্থানাইডস। পিরিয়ড 7 এ গ্রুপ 3 তে যারা বসে আছে ওদেরকে বলা হচ্ছে অ্যাক্টিনাইডস, ওখানে লেখার জায়গা নেই বলে নিচে লেখা হয়েছে। পুরোপুরি ভাবে তোমাদের কাছে এখানে আমরা একদম পর্যায় সারণীর বেসিকটা পুরোপুরি শেষ হচ্ছে এখানে আমাদের। এরপরে আমাদের ব্লক ডিভিশন এবং পর্যায় সারণীর অন্যান্য ধর্মগুলো শুরু করব। তবে তার আগে আমাদের একটা এক্সট্রা ক্লাস থাকছে, সেটা হচ্ছে বুধবার সন্ধ্যে 8টার সময়। বুধবার সন্ধ্যে 8টার সময় আমরা পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচারের যা কিছু বাকি আছে একটু রিভিশন করে নিয়ে পুরো জিনিসটাকে কনফিগারেশনটাকে প্যাক আপ করে নেবো, এতে পর্যায় সারণী বুঝতেও আমাদের সুবিধা হয়। আর বাই দ্যাট টাইম পর্যায় সারণী আমরা শুরু করে দিয়েছি। তো এবারে অ্যাটমিক স্ট্রাকচারকে ভালো করে শেষ করে ফেলো, মানে একদম প্রপারলি অ্যাটমিক স্ট্রাকচার শেষ করে ফেলো। সঙ্গে বেসিক কনসেপ্টে দেখবে 3টে নিউমেরিক্যালের ভিডিও অলরেডি পাঠানো আছে তোমাদের। সো বেসিক কনসেপ্টে 3টে নিউমেরিক্যালের ভিডিও ভালো করে প্র্যাকটিস করে ফেলো। এরপরে আমরা কিন্তু অ্যাটমিক স্ট্রাকচারের নিউমেরিক্যালের ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে? এই বুধবারটাতে আমরা একটু অ্যাটমিক স্ট্রাকচারটা শেষ করে নিই, পরবর্তী বুধবার থেকে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের নিউমেরিক্যাল নিয়ে চলে আসবো। সঙ্গে এদিকে পর্যায় সারণী, মানে শনিবার করে চলবে পর্যায় সারণী, আর এক্সট্রা ক্লাসে চলবে অ্যাটমিক স্ট্রাকচারের নিউমেরিক্যাল। একটা বা দুটো ক্লাস লাগবে অ্যাটমিক স্ট্রাকচারের নিউমেরিক্যাল করতে। বেসিক কনসেপ্টের নিউমেরিক্যালের 3টে ভিডিও অলরেডি তোমাদের কাছে পৌঁছে গেছে, তোমরা আশা করি দেখে নিয়েছো। বেসিক কনসেপ্টের নিউমেরিক্যালের 3টে ভিডিও না দেখে থাকলে এখনো পর্যন্ত প্রপারলি তাড়াতাড়ি দেখে নাও। বেসিক কনসেপ্ট চ্যাপ্টারের 3টে ভিডিও অলরেডি পাবলিশ হয়ে গেছে, সেগুলো তাড়াতাড়ি দেখে নিও এবং সেই সমস্ত অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। কোনো অঙ্কতে ডাউট হলে আমাকে ক্লাসে জিজ্ঞেস করে নিও। ওকে, চলো তাহলে আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি। কারো কোনো ডাউট থাকলে আমাকে এক্ষুনি জানাবে যে তোমার কোনো যদি ডাউট থেকে থাকে। ওকে, চলো তাহলে আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমার সঙ্গে পরবর্তী এরকম আরো একটা ধামাকা ক্লাসে।